বাংলাদেশ এবং বাংলাদেশ বিভিন্ন শিল্পীদের ইতিহাস পড়ছিলাম। আপনারা অনেকেই হয়তো ক্লাস জয়েন করতে পারছেন কিনা আমরা জানি না। সেক্ষেত্রে আমাদের পুরাতন যে ক্লাসগুলো আছে সেগুলো কি আমরা খেয়াল করছি ইউটিউবে? এটা তো দেখতে হবে, আমাদের দেখার তো আর সময় নাই। 20 তারিখে পরীক্ষা, 18 তারিখে হয়তো আপনারা রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন, পরীক্ষার অ্যাডমিট কার্ড। আর বাকিগুলা হচ্ছে আপনাদের যে অফিসিয়াল যে কার্যক্রমগুলা সেটা কমপ্লিট করবেন, কেমন? এই যে আপনাদের আরো কি কি যেন ফি থাকে, আমাকে স্যার একটু বলে দিতে বললো। আমি এটা বলে দিচ্ছি সবাইকেই যে আপনাদের যে আনুষঙ্গিকতা আছে সেটা একটু কমপ্লিট করবেন। আর বাদ বাকিগুলো এখানে। এখন দেখেন যে আমাদের সময় হচ্ছে খুব কম, কিন্তু আমাদের যেতে হবে অনেক দূর। হ্যাঁ, আমি প্রতি ব্যাচেই বলি যে আপনারা যদি আমার ক্লাসগুলো রেগুলারলি করেন এবং ফলো করেন, চাকরির বিষয়গুলো আমার দায়িত্ব, আমি আপনাদেরকে পাই দেবো। কিন্তু মূল ঘটনা হচ্ছে কি যে আমরা দেখা যাচ্ছে একদম শেষ পর্যায়ে গিয়ে তড়িঘড়ি করি। তাছাড়া আমাদের অনেক সময় উপায়ও থাকে না। এখন ধরেন আপনাদের উপায় নাই, আমাদের উপায় নাই, এর মধ্যে থেকে উপায় একটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে এতটা টেনশন করবেন না, একটু টেনশন আছে, অবশ্যই আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালটাও আমরা দেখব, কিন্তু থিওরিক্যাল বিষয়টা একটু কমপ্লিট করা উচিত আমাদের। ঠিক আছে? তো আমরা মনে হয় সিলেবাস সম্পর্কে আমাদের অতটা ধারণা নাই, তাই না? আবার শীটগুলোর দিকে তাকাইলেও মনে হয় যে ভয় পাই, যে হাই হাই এই সময় এসে এতগুলো কিভাবে পড়বো। দেখেন, এই যে থিওরিক্যালের যে বিষয়গুলা আমি বারবার যে কথাটা বলি, সেটা হচ্ছে যে কেউ যদি মনোযোগ দিয়ে 5 থেকে 6 ঘন্টা পড়েন আপনার মোটামুটি পাশ করে যাবেন। বুঝছেন? 5 থেকে 6 ঘন্টা যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে পাশ করাটা কঠিন হবে না। কিন্তু তথ্যগত সেক্ষেত্রে খুব ভালো যে হবে তা কিন্তু না, খুব ভালো হবে না। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই 5-6 ঘন্টার বেশি পড়তে হবে। একদিন বা 2 দিন। আমাদের এরকম থিওরিক্যাল কোর্স আছে হচ্ছে 3টা। আচ্ছা, অনলাইনে যারা আছেন তাদের কোনো সমস্যা হলে আপনারা আবারও বলবেন। আচ্ছা ম্যাম, আমরা এগুলো একটু রাখি প্লিজ। ওগুলো রেখে দেন, ওগুলো দেখার দরকার নাই। আমি বলতেছি, আপনারা একটু শোনেন। আজকে আমরা এই শীটটা, জি, কি ধরনের সমস্যা হচ্ছে? আচ্ছা, আচ্ছা, আপনারটা কি ওয়াইফাই চলতেছে না আপনার পার্সোনাল মোবাইল নেট? ওয়াইফাই চলতেছে। দেখি একটু ধৈর্য ধরে বসেন। সবারই একটু একটু করে, আচ্ছা সবারই একটু একটু করে সমস্যা হচ্ছে। এখানেই নেট সমস্যা আমাদের। কি ওয়াইফাই নিছো তোমরা বলো? কথা বেঁধে যাচ্ছে সবারই। এই আমাদের যে অফিস স্টাফ আছে বিলাস সাহেব, ওনার 4-5টা ওয়াইফ তো, ওই সমস্যা, উনি কন্ট্রোল করতে পারে না। এখন ম্যাম, আমি কিন্তু আপনাদের কথা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। এখন কি? আচ্ছা, আমরা একটু কষ্ট করে শুনি। আসলে নেট জিনিসটা এমনই, এটা বলা মুশকিল কখন কোথায় কিভাবে আপনার নেট স্পিড থাকে, এটা আমরা নিজেরাও হয়তো জানি না। অ্যাড হবে, আস্তে থাকবে। আচ্ছা, আরেকটু বলে নেই, সেটা হচ্ছে সবার প্র্যাকটিক্যাল খাতাগুলা কালেক্ট করবেন। কেউ যদি মনে করেন যে নিজেরা বানিয়ে নিব, সেটাও করতে পারবেন। তবে অফিসেও হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা আছে, তাই না? অফিসের প্র্যাকটিক্যাল খাতা আছে, এখান থেকে আপনারা কিনে নিতে পারেন, হয়তো 100 টাকা দাম, না 100 টাকা দাম। এটা দেখা যাচ্ছে আপনারা নিজেরা বানাইলেও 70-80 টাকা এমনি পড়ে যায়। অফিস থেকে নিয়ে নেবেন, হ্যাঁ, অফিস থেকে কালেক্ট করে নেবেন 3টে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতা অবশ্যই আমরা দেখাবো, তবে এটার বিষয়ে একটু আমরা পরে আলোচনা করি। প্র্যাকটিক্যাল বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আপাতত আমরা থিওরিতে থাকি। আরেকটা বিষয়, আপনাদেরকে আমি জিনিসগুলো কিনতে বলছিলাম, আপনারা কিনছেন? অনেকে নতুন আছেন, ঠিক মতো জানেনই না, তাই না? দেখেন, পরীক্ষার হলে বোর্ড লাগবে, পেজ লাগবে, রং পেন্সিল লাগবে, পেন্সিল লাগবে। আমাকে এটা আমাদের পরিচালক স্যার বারবার করে বলে দিল যে আপনারা এগুলো দ্রুত কালেক্ট করেন। যদি এখানে না পান, আমি তো আপনাদেরকে বলছি, যদি এখানে না পান তাহলে আমার বাসা রাজশাহীতে। আমি তো বললাম যে রাজশাহী চারুকলার স্টুডেন্ট।
আমি হচ্ছে প্রয়োজনে আপনাদেরকে এনে দিব। ঠিক আছে, আমারও সময় খুব কম থাকে, আমি খুবই ব্যস্ত মানুষ। আচ্ছা আমি বলি, আচ্ছা আমি বলি, ব্যাপার হচ্ছে যে দেখেন আমারও সময় খুবই কম, আমি খুবই ব্যস্ত মানুষ। এই এতটুকু সময় যে বের করি না, এটা আমার জন্য অনেক ক্ষতি হয়। তারপরেও আমি আসছি, শুধু আপনাদের অনুরোধে এবং স্যারের অনুরোধে আমি এখানে আসছি। যাই হোক, তো আপনারা কাইন্ডলি এই কটা জিনিস খুব দ্রুততার সঙ্গে কালেক্ট করবেন। এটা না হলে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। কেমন? বোর্ড, খাতা, পেন্সিল, রং পেন্সিল যেগুলো যেগুলো লাগে আগামী 1 বছরের জন্য, মানে আপনাদের এটা শেষ হওয়া পর্যন্ত মোটামুটি 1000 টাকার মতো লাগে জিনিসগুলো কিনতে। এটা আপনাকে কিনতেই হবে, এটা মাস্ট বি। আজ হলে কিনতে হবে, এটা কাল হলেও কিনতে হবে। আপনারা দ্রুততার সঙ্গে যদি আজকালের মধ্যে পারেন আজকালের মধ্যে কিনে নেবেন, যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কেমন? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আপনাদের টোটাল থিওরিক্যাল কোর্স হচ্ছে 3টা। একটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের শিল্পকলার ইতিহাস, 2 নম্বর হচ্ছে বিশ্ব সভ্যতার ইতিহাস, এবং 3 নম্বর হচ্ছে আমরা যে এই যে ছবি টবি আঁকতেছি বা ছবি আঁকার যে বিভিন্ন রকম সরঞ্জাম এবং সেই সরঞ্জামের যে প্রয়োগ বিধি, সেটাই হচ্ছে করণ কৌশল। ঠিক আছে, এই 3টা হচ্ছে থিওরিক্যাল কোর্স। এখন 1 নম্বরটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ এবং তার সভ্যতার ইতিহাস। এটা মোটামুটি আমি বলছি আপনাদেরকে, লোকশিল্প, কারুশিল্প, তারপরে আপনার হচ্ছে যে সমাজে আমাদের চারুশিল্পের ভূমিকা বা অবদান, মুক্তিযুদ্ধে আমাদের অবদান, ঠিক আছে, বা আমাদের শিল্পের ইতিহাস বা শিল্পের কোয়ালিটি, আনুষঙ্গিক আরো অনেক কিছু আছে। এটা মোটামুটি গতদিন করছি। আজকে টোটালি আমরা পড়বো হচ্ছে বিশ্ব সভ্যতার এবং তার শিল্পের ইতিহাস। আচ্ছা, এইখানে মজার বিষয়টা হচ্ছে যে সিলেবাসটা আমাদের আছে কি আছে জানেন? শিল্প শিল্পকলা কি, শিল্পের উৎপত্তি, প্রাগৈতিহাসিক শিল্পকলা, প্রাচীন গুহাচিত্র, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, মৌর্য, গ্রিক, রোমান, ল্যাটিন, চীনা, জাপান। আমার যতটুকু মনে পড়তেছে আমি মোটামুটি এগুলা একটা কি দুইটা বাদে সবগুলা এখানে করানো হয়ে গেছে। ঠিক আছে, আজকে টোটালটা আমি রিভিশন দিব। আচ্ছা, সেটা হচ্ছে শিল্প কি, শিল্পের উৎপত্তি কি, এটা অবশ্যই আপনারা যখন সিলেবাসটা খুলবেন, খোলার পরে প্রথম দিকে আপনারা এটা একটু রিডিং দিবেন। যেমন ধরেন আমি একটু একটু করে বলি, একটা একটু করে শেষ করি। হ্যাঁ, তার আগে ছোট্ট কয়েকটা জিনিস বলি। দেখেন যে আমাদের 12,112, 12,112, আচ্ছা এটা হবে 12,111, সরি ঠিকই বলছেন। আর বাংলাদেশেরটা হচ্ছে 12,112। আচ্ছা দেখেন, এখানে যে জিনিসগুলো আমি বলতেছি, মিশর, মেসো পটেমীয়, তারপর হচ্ছে সিন্ধু, তারপরে হচ্ছে মৌর্য, গ্রিক, মৌর্য, গ্রিক, রোমান, চীন, জাপান, আর হচ্ছে মায়া, অস্টেক। এই হচ্ছে আমাদের টোটালি হচ্ছে পড়ার বিষয়। এখন দেখেন এখানে যে সভ্যতাগুলো লিখলাম না, আগে এখন তো আমাদের বর্তমানে মনে হয় স্বাধীন দেশ কয়টা, 193টা, তাই কি না? 193টা, আচ্ছা ভুল হতে পারে, 2-4টা এদিক ওদিক হতে পারে। এই 193টা এখন আমাদের দেশ, কিন্তু প্রাচীনকালে এটা সিস্টেম ছিল এই কটার মধ্যে ভাগ ছিল। হ্যাঁ, হয়তো 500 বা 1000 বছর আগ পিছে, কিন্তু টোটালটাই হচ্ছে আমাদের বিশ্ব যে ব্যবস্থাটা, আমাদের উপমহাদেশে যেমন সিন্ধু, মধ্যপ্রাচ্য যেমন হচ্ছে আপনার মিশর, মেসোপটেমীয়, এই দুটা। তারপরে আপনি ওদিক চলে যান, ইউরোপে চলে যান, ইউরোপে হচ্ছে গ্রিক, রোমান, আর চীন, জাপান তো আলাদাই থাকে। আর আরেকটা হচ্ছে আমেরিকা মহাদেশ, যেটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে, একটা হচ্ছে মায়া সভ্যতা আর একটা হচ্ছে অস্টেক। আচ্ছা, এটা এখন আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে একটু কঠিন মনে হচ্ছে, আসলে বিষয়গুলো কঠিন না। এই টোটাল সভ্যতাগুলার কয়েকটা প্রেক্ষাপট আছে।
আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনাদের কাছে ইজি হবে। প্রেক্ষাপটটা দেখেন, প্রতিটা সভ্যতায় কোনো না কোনো নদীর তীরে বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এটা আমরা প্রতিটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একই জিনিস লিখব। কেমন? প্রতিটাই হচ্ছে আমাদের কোনো না কোনো নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। যেমন হচ্ছে মিশর কোথায়? নীল নদ, তাই না? মেসোপটেমীয়, ইউফ্রেটিস এবং টাইগ্রিস, তাই না? ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরবর্তী অঞ্চলে। সিন্ধু, সিন্ধু নদ বা হরপ্পা এবং মহেঞ্জোদারো যে অঞ্চল সেটা। মৌর্য, মৌর্য হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, তো নাম শুনছেন, শুনছেন না? বা অশোক, সম্রাট অশোক, সম্রাট অশোক এবং তার আমলেই এই এই সভ্যতাটা শুরু হয়েছে। আচ্ছা, তারপরে গ্রিক, সেটা হচ্ছে গ্রিকের যে সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেটা হচ্ছে আপনার গ্রিকের তো বিখ্যাত কিছু নগরী আছে আপনারা জানেনই, সেই সমুদ্র তীরবর্তী অঞ্চলে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার রোমান, তো ইতালির কেন্দ্রবিন্দু হচ্ছে রোমান, হচ্ছে ইতালির। আর চীন তো চীনেই। আর জাপান, চীন জাপান তো নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল। মায়া হচ্ছে বর্তমানে আপনার এটা ধরতেছে হচ্ছে আপনার কানাডা, এবং এটা আপনার উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। সরি, অস্ট্রেকটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। আর মায়াটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, যেটা হচ্ছে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু আছে না, এই এই সমস্ত যে অঞ্চলগুলো আছে, ঠিক সেখানেই হচ্ছে এটার অবস্থান। আচ্ছা, মোটামুটি একটা জিনিস তো বুঝতে পারলেন, যে কোনো সভ্যতায় সাধারণত গড়ে ওঠে নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে। এর কারণটা হচ্ছে সেখানে হচ্ছে আপনার পানি, পানি নিয়ে সেই পানি ব্যবহারটা, সেই ব্যবহারটা হতে পারে কৃষিকাজ, হতে পারে প্রায় প্রণালী, পরিষ্কার পরিচ্ছন্নতা, হতে পারে সমাজকে আরো বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেই এটা মূলত হচ্ছে গুরুত্ব পায়। আচ্ছা, এখন এটার আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিটারই দেখবেন এর মধ্যে মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু, এই কটার একটাই সিস্টেম, সেটা হচ্ছে যে এদের সাহিত্য আছে, এদের আপনার হচ্ছে কাব্য আছে, মহাকাব্য যেগুলো আছে, সাহিত্য আছে, মহাকাব্য আছে, এবং কত সনে স্থাপিত বা এই সভ্যতাটা কত আগের, এই কটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে। লিপি, সাহিত্য লিপি থাকে না? সাহিত্য লিপি তো থাকে। যেমন মিশরের সাহিত্য লিপির নাম কি আমরা জানি? কেউ জানি না। হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক, তাই না? তো আচ্ছা, চেয়ার নিয়ে আসো, আমি একটু বসে ইয়ে করি। এই এই কটা প্রশ্নের ক্ষেত্রে একটা সিস্টেম আছে লিখার। এখন এই প্রশ্নগুলো থাকবে হচ্ছে হয়তো 15 মার্কস বা 10 মার্কস। এখন কথা হচ্ছে যে এতগুলা 7 দিনে আমরা শেষ করতে পারবো কি না, তাই তো? অবশ্যই পারবো। জি, এগুলো আমরা ধরেন দেখবো না, ক আছে কি, খ আছে না, গ আছে, এগুলো আমরা কিছু দেখতে যাবো না। আমরা মূলত হচ্ছে মূল প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করব, এবং প্রেক্ষাপটটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে দেখবেন যে ওই বিভাগ টিভাগ আমাদের পিছিয়ে ঘুরে বেড়াবে। আমার কাছে কথা হচ্ছে আমি যদি তৈরি হতে পারি তাহলে চাকরি বা অন্যান্য কিছু আমার পিছিয়ে আসবে। এখন আমি যদি তৈরি হতে না পারি সেক্ষেত্রে আমরা তার পিছিয়ে দৌড়াবো। এখন কোনটা করতেছেন? আমরা এটাই হচ্ছে ব্যাপার। তো এইগুলা আমি আরেকটু একটু ডিটেলস আকারে দেখাই। ধরেন এখন কথার কথা প্রশ্নে আসলো যে মিশরের শিল্পকলা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে হবে, বা মিশরীয় শিল্পকলা সম্পর্কে বিস্তারিত লিখতে হবে খাতায়। আমরা তাহলে কিভাবে লিখবো? আমাদের কাছে প্রশ্ন আসতেই পারে। প্রথমে আমরা লিখব মিশর কোথায় অবস্থিত, এই সভ্যতাটা এত সন থেকে এত সনের মধ্যে অবস্থিত। এই এটা আমরা হেডিংটা লিখবো। হেডিংটা লিখার পরে তারপরে লিখবো হচ্ছে এর লিপির নাম, এর যে লেখার লিপি হায়ারোগ্লিফিক, লিখতে হবে যে এর লিপির নাম এটা। এর যদি সাহিত্য থাকে তাহলে সাহিত্যের একটা বা দুইটা নাম দিয়ে আমরা মোটামুটি মিশরীয় লিপি
তাহলে পয়েন্টগুলো দিতেছি দেখেন, তারপরে কত সন, তারপরে লিখবো হচ্ছে এর সাহিত্য। এই কটা আমরা লিখবো সর্বোচ্চ 2 থেকে 3 মার্কের জন্য। ম্যাম প্লিজ, এই কটা লিখবো আমরা হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3 মার্কের জন্য। এটা যদিও উল্লেখ থাকবে না, কিন্তু আমাদের পোস্টে যদি ব্রড পোস্টার থাকে যে মিশরীয় শিল্পকলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তাহলে আমরা এই কটা লিখবো হচ্ছে 3 মার্কের জন্য। মনে রাখবেন, এবং 3 মার্কের জন্য আমাদের 1 পেজ লিখলেই তো এনাফ, আর কি দরকার আছে? তাহলে আমরা শুরু করবো এভাবে যে মিশরীয় সভ্যতা আনুমানিক 3000 বা 3500 খ্রিস্টপূর্বে বর্তমানে মধ্যপ্রাচ্যের যে মিশর বা আফ্রিকা মহাদেশের যে মিশর, আগে তো মিশর তো আগে আফ্রিকা মহাদেশের মধ্যে ছিল না, আগে ছিল হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যর মধ্যেই মুসলিম মানে সাবকন্টিনেন্ট যেটাকে বলা হয়। তো আপনার এটা আমরা লিখবো যে আনুমানিক এত খ্রিস্টাব্দে মিশরীয় সভ্যতা অমক নদীর তীরে অবস্থিত। তারপর লিখবো যে মিশরীয় লিপি, যে মিশরীয় লিপির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। এর সাহিত্যের নাম একটা কি দুইটা মহাকাব্যের নাম আছে, সেই নামগুলো দিবেন। এই নামগুলো দেওয়ার পরে এটা আমাদের মোটামুটি কমপ্লিট হচ্ছে। কমপ্লিট হওয়ার পরে এবার মূল যে বিষয়টা, এই কটা জিনিস কিন্তু আপনারা লিখে দেন, এটা ভুল করেন না। মানে আমি যা বলতেছি এটা আজকে হয়তো শেষ করে দিব, পরবর্তীতে হয়তো সংক্ষিপ্ত বা অন্যান্য গুলো আলোচনা করব। আজকে এটাই এখানেই শেষ, এটা লিখে নেন। যারা অনলাইনে আছে তারাও একটু ভালো মতো না বুঝতে পারলে আমাকে একটু জিজ্ঞাসা করবেন, এবং হচ্ছে এগুলা লিখে নেবেন। ম্যাম কি খাতা নিয়ে আসেননি? এটা কি বিলাসের খাতা? সাবাস। বলছি মানে সিস্টেম গুলাকে একটু ভাঙেন, ভাঙার পরে আমাদের এতগুলো মোটা মোটা শীট দেখে তাহলে আর ভয় লাগবে না। মানে কোথা থেকে কি পড়বো না পড়বো আমরা এগুলো খুব ভয়ে থাকি, তাই কি না? এটাই তো মূল প্রবলেম, তাছাড়া অন্য কোনো প্রবলেম নাই। আচ্ছা, যারা অনলাইনে আছেন তারা কি বুঝতে পারতেছেন আমার কথা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা তাহলে একটু মুছলাম। আমরা এটা হেডিং এবং অন্যান্য ক্ষেত্রে 3 মার্কের জন্য আমরা সর্বোচ্চ এটা ব্যবহার করব, সেটা যে ধরনের প্রশ্নই আসুক। যদি এখন প্রশ্ন আসে শর্ট প্রশ্ন যে মিশরী সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, 1 মার্কের জন্য, ওটার জন্য তো আর এক্সট্রা করে কিছু দরকার নাই, আছে কি? আমরা মূল প্রেক্ষাপটটা জানতে পারলে সে কোশ্চেন জাহান্নাম থেকে আসুক আমরা লিখতে পারবো। আর আমি আবারও বলি যে আমাদের এই পড়ার সিস্টেম গুলাকে আপনারা মুখস্থ করবেন না, ওকে? মুখস্থ করবেন না, আমাদের এই পড়াগুলাকে হচ্ছে ভালোবাসতে হবে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী থাকে না, ছেলে মেয়ে বাবার সম্পর্ক, ভালোবাসা না থাকলে তো সেই সম্পর্ক টেকে না। এই জিনিসগুলো সেম, এই পড়ার বিষয়গুলা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এটা জাস্ট মন দিয়ে যদি একবার ভালো মতো রিডিং দেন, দেখবেন আপনার অর্ধেক হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণে যদি আপনি লিখতে যান আবার আর পারবেন না। তাহলে কি করতে হবে? আমাদের একবার রিডিং দেওয়ার পরে সেটা আর একবার রিডিং দিতে হবে, তারপরে মনে করে একটু ভাববেন যে আমি কি কি এই এই প্রেক্ষাপটটা থেকে আমি কি কি পেলাম। কারণ আমরা তো অনার্সের স্টুডেন্ট এখন আর নাই, এটা তো কমপ্লিট করে ফেলছি, তাই কি না? আমরা যখন ফার্স্ট ইয়ারে থাকতাম তখন দেখা যাচ্ছে এগুলো আমরা নিয়ে ভাবতাম ইস সর্বনাশ এত কিছু। কিন্তু আমরা যখন আস্তে আস্তে পর্যায়ক্রমে সিনিয়র হতে থাকি তখন কি হয় যে আমাদের ধারণ ক্ষমতাগুলো বেড়ে যায়। তখন আমরা যে কোনো জিনিস কি চিন্তা করি যে আসলে এখানে একটা গন্ডগোল হয়েছে, সবাই কিন্তু জানতে চায় যে আসলে মূল ঘটনাটা কি ঘটছিল, তাই না? তার মানে ওটাই হচ্ছে প্রেক্ষাপট। তাহলে আমরা প্রেক্ষাপটটা জানতে পারলে ঘটনাগুলো অনেক রকম ভাবে বানিয়ে কমপ্লিট করা যায়। কিন্তু আমরা যদি প্রেক্ষাপটই না জানি তাহলে কিন্তু কিচ্ছু পারবো না। আপনাদের প্রেক্ষাপটটা আমরা এখন একটু আরেকটু দেখি। এই গেল অবস্থা, এটা আমরা 3 মার্কের জন্য কি করব, হেডিংটা ভূমিকা থেকে শুরু করে লিখবো। পয়েন্ট আকারে যদি না লিখতে চান লিখবেন না, প্যারা করে লিখবেন পরীক্ষার হলে, ওকে? প্যারা করে নিজের মতো করে লিখবেন। মনে রাখবেন যে বই থেকে পড়ে যেটা লিখবেন সেটাতে জয় মার্কস না পাবেন, তার থেকে যদি নিজে থেকে লিখেন সেটা হচ্ছে ফিডব্যাকটা বেশি পাবেন, ওকে? আচ্ছা, এবার আসবো হচ্ছে যখন আমরা এবার আসবো হচ্ছে মিশরীয়, আমরা যদি একটা পয়েন্ট করতে চাই পয়েন্ট করতে পারি মিশরীয় শিল্পকলা। মিশরীয় শিল্পকলা নিয়ে
নিচে আলোচনা করা হলো, তাই না? এই তো, এবার এখান থেকে আমরা বিস্তারিত লেখা শুরু করব। এরপরে আমরা বিস্তারিত কি করব, লেখা শুরু করব। এখন বিস্তারিত কি লিখব? যে কোনো ক্ষেত্রে, যে কোনো শিল্পকলার ক্ষেত্রে সাধারণত তিনটে ভাগ থাকে। কয়টা? তিনটা। কি কি আমরা জানি? ম্যাম আপনি তো গতদিন মনে ক্লাস করছেন, তাই না? মনে আছে আপনার? জি না, আপনাদের মধ্যে কারো ধারণা আছে? নাই। আচ্ছা, মিশরীয় সভ্যতা বা আপনার সিন্ধু সভ্যতা বলেন বা মেসোপটেমীয় বলেন বা গ্রিক বা রোমান বা চীন বা জাপান, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আমরা লিখবো যে সাধারণত শিল্পকলাকে আমরা, এটা আমরা লিখবো না, মোটামুটি তিনটা ভাগে ভাগ করে থাকি। মানে এই ধরনের কোয়ালিটির প্রশ্নের ক্ষেত্রে একটা হচ্ছে স্থাপত্য, একটা হচ্ছে ভাস্কর্য, আর একটা হচ্ছে চিত্রকলা। এটা একটু লিখেন, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। এখন দেখেন মিশরীয়দের মধ্যে এই তিনটা লিখে নেন, লিখে নেন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। লিখছি আমরা সবাই? আচ্ছা দেখেন, এখন এটা 2-3 মার্কের জন্য কমপ্লিট হলো। এবার এটা আমরা 5 থেকে 7 মার্কের জন্য লিখে ফেলবো। 5 থেকে 7 মার্ক লিখতে হলে অবশ্যই আপনাকে 1 বা 2 পেজ লিখতে হবেই, এটা স্বাভাবিক, তাই না? এইগুলো আমরা কিভাবে করব? এখন মিশরীয় যদি সভ্যতাটা আমরা দেখি, মিশরীয় সভ্যতা দেখলে এখানে বেশ কিছু ভাস্কর্য আছে, আছে না? বেশ কিছু স্থাপত্য আছে, আবার চিত্রকলা আছে। তবে সবচেয়ে বেশি আছে হচ্ছে স্থাপত্য। স্থাপত্য কি? যারা অনলাইনে আছেন, স্থাপত্য তো পিরামিড, মানে স্থাপত্যটা কি আসলে? স্থাপনা। স্থাপত্য মানে স্থাপনা, এক কথা যদি বলতে যাই স্থাপনা। এই স্থাপনাগুলো কি কি? যেমন আমাদের জাতীয় স্মৃতিসৌধ, তাই না? স্মৃতিসৌধ, পুঠিয়া রাজবাড়ি, নাটোরের উত্তরা গণভবন, বাঘা মসজিদ, 60 গম্বুজ মসজিদ, এগুলো তো আমাদের স্থাপত্য। পাহাড়পুর, সম্পুর বিহার, ময়নামতি, সব স্থাপত্য না? স্থাপত্য মানে এক প্রকার বিল্ডিং, এক প্রকার বিল্ডিং। এখন এখানে আমাদের তাহলে মিশরে সবচেয়ে বেশি আছে হচ্ছে স্থাপত্য। পিরামিড আছে, সুউচ্চ কিছু মন্দির আছে, রাজপ্রাসাদ আছে, আছে না? হ্যাঁ। এখন পরীক্ষাতে অনেক সময় আপনাদের এরকম আসবে, পিরামিড কি, পিরামিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো পিরামিড সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে বলতে পারে যে মিশরীয় যে মন্দিরগুলো আছে, সুউচ্চ মন্দিরগুলো আছে, তার সম্বন্ধে কিছুটা বিবরণ দাও। যদি এটা থাকে না, কিন্তু পিরামিড সম্পর্কে 100% থাকে, এবং পিরামিড সম্পর্কে আপনাদেরকে লিখতে হবেই, মনে রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ভাস্কর্য। এখন এখানে বেশ কিছু রাজাদের ভাস্কর্য আছে, ইকনটন, তারপরে হচ্ছে আপনার স্ফিংস, এগুলো কিছু ভাস্কর্য আছে, বিখ্যাত ভাস্কর্য। আচ্ছা ম্যাম, বইটা দেখা দরকার নাই, খালি এগুলো লিখবেন। দেখেন, আমরা যখন স্থাপত্য সম্পর্কে লিখতে যাব তখন কি করব, আমরা ছোট্ট একটা প্যারা করব। ধরেন এই যে ব্রড প্রশ্ন লেখা শুরু করলাম আমরা, এবার শুরু করব হচ্ছে স্থাপত্য। এভাবে প্যারা করতে পারি, ক্লোনডে সেটা নাও দিতে পারি, আবার কোনো কিছু না লিখে প্যারা করে লিখতে পারি। স্থাপত্যের মধ্যে আমরা প্রথমেই লিখবো হচ্ছে পিরামিড। এখন এই পিরামিডটা কি, পিরামিডটা কি, পিরামিডটা কি জানেন কি? আমরা আমরা জানি পিরামিডটা হচ্ছে যে এক কথায় শুধু যে দাফন কাফন বা লাশ, মানে আপনার মাটির নিচে রাখার জন্য যে তৈরি হয়েছে শুধু না, আরো অনেক বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে। পিরামিডের উচ্চতা দেখবেন যে একটা সুউচ্চ কি থাকে, তীরের মতো থাকে না, একটা মাথা থাকে না, মাথা থাকে। এটা কিন্তু শুধুমাত্র যে আপনার আমরা যা দেখি তা কিন্তু, তা কিন্তু না। এটার মধ্যে সায়েন্টিফিক ব্যাখ্যা বলতে যে সূর্যের যে প্রথম রশ্মিটা পড়ে, তারপরে ওখান থেকে অনেক কীর্তিকলাপ ঘটে। আপনারা একটু, এটা একটু পড়তে হবে, হ্যাঁ, এটা পড়লে বুঝবেন। কিন্তু পিরামিড সম্পর্কে যদি আমি বলতে চাই, পিরামিড
প্রায় 5 কি 6 রকমের পিরামিড হয়, প্রায় 5 থেকে 6 রকমের পিরামিড হয়। স্থাপিত লিখার পরে প্যারা করে যখন লিখবেন তখন 1 নম্বরে লিখবেন পিরামিড। যে পিরামিড লিখবেন যে আসলে প্রথম দিকে পিরামিডটা তৈরি হয়েছিল যখন কোনো ব্যক্তিবর্গ মারা যায় তখন তার লাশ দাফনের জন্য সাধারণত মাটি চাপা দেওয়া হতো। এখন মাটি চাপা দিতে দিতে কি হচ্ছে, লাশগুলা থাকতেছে না, বন্য প্রাণী শেয়াল কুকুর বিভিন্ন রকম পশু পাখি সে লাশগুলাকে ছিঁড়ে টেনে খেয়ে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। এতে পরিবেশ বিপর্যয় থেকে শুরু করে তারপরে একটা আত্মাত্ম একটা তৃপ্তির ব্যাপার আছে যে আমার বাবাকে এইভাবে খেয়ে ফেলতেছে, এটা তো আমি মেনে নিব না। তখন কি হলো, প্রথমে লাশটাকে দাফন করা হলো, দাফন করার পর তারপরে একটা পাথর চাপা দেওয়া হলো। দেখা যাচ্ছে উপরে পাথর চাপা দিলাম কিন্তু সাইড থেকে তো খুঁড়ে খুঁড়ে আবার নেওয়া হচ্ছে। এই করতে করতে প্রথমে দেখা যাচ্ছে টি আকৃতির পাথর করা হলো। টি আকৃতির মানে পাথর একটা নিচে দেওয়া হলো, উপরে একটা আরেকটা পাথর দেওয়া হলো, তার লম্বা একটা আই হলো আই, উপরে যখন আরেকটা পাথর দেওয়া হলো তখন সেটা কি হলো টি। এইভাবে একটা দুইটা করে হতে 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 আস্তে আস্তে পিরামিডে রূপান্তরিত হয়। এই 6টা ভাগ দেখবেন আপনারা, পিরামিড যখন আমরা দেখবো তখন 6টা ভাগ দেখবো। এই ভাগের মধ্যে আছে একটা টি আকৃতির, একটা টম্ব আকৃতির, এভাবে 6টা ভাগ। আমরা যদি আমরা 10 মিনিট পড়ি আপনাদের পড়া কমপ্লিট হয়ে যাবে। এই পড়ার সিস্টেম গুলাই হচ্ছে এটা, যদি আমরা 10 মিনিট এটা পড়ি তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পিরামিড সম্পর্কে আমরা লিখলাম, লিখার পরে ওখানে কিছু পিরামিড সম্পর্কে ধরেন এই যে আমরা এখানে 3 মার্কের জন্য কমপ্লিট করলাম, এবার 7 থেকে ধরেন 7 মার্কের জন্য কমপ্লিট করবো। আমরা 7 মার্কের মধ্যে স্থাপত্যই লিখবো আমরা মোটামুটি 4 বা 5 মার্কের জন্য। ওকে, মানে ওটা ওখানেই আমরা ছক্কা মেরে দিতে চাই। পিরামিড সম্পর্কে আমরা লিখবো যে পিরামিড সাধারণত 6 ধরনের হয়, এরকম 6টা নাম মনে রাখবেন, টি আকৃতির, টম্ব আকৃতির, এইভাবে 6টা নাম আছে। হ্যাঁ, লিখে লিখে ছোট ছোট করে বিবরণ দিবেন। এখন 5 মার্কের জন্য কতটুকু লেখা লাগবে এটা তো আমি জানি, আপনিও জানেন, তাই না? 1 পেজ বা 1.5 পেজ লিখলে তো এনাফ, বেশি হয়ে যায়। কিন্তু আমরা যতটুকু তথ্য জানি ততটুকু লেখার চেষ্টা করব। বানিয়ে লেখার তো সময় পাবেন না, কারণ আমাদের তো হাতের সময় আছে মাত্র 6-7 দিন। আমরা ম্যাক্সিমামই হচ্ছে কিছুই জানি না, জানি কি কিছুই জানি না। এখন দেখা যাচ্ছে যে যদি কেউ বলে চিলে কান নিয়ে চলে গেল, তার পিছনে দৌড়িয়ে আমাদের লাভ নাই। আমাদের কি করতে হবে, কি আমাদেরকে বেস্ট জিনিসটা লিখতে হবে এবং অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে চলে আসতে হবে, এটা আমাদের টার্গেট। তখন আমরা কি করব, পিরামিড শুরু করব এবং পাশাপাশি স্থাপিত শুধুমাত্র তো পিরামিড না, স্থাপত্য তো আরো কিছু থাকতে পারে, রাজপ্রাসাদ থাকবে, সুউচ্চ মন্দির থাকবে, তাই না? তখন এই পিরামিড সম্পর্কে 6টা উদাহরণ দিয়ে আমরা লিখার পরে এই 6টা যে পিরামিডের যে 6টি অংশ, একটা অংশ লিখে 1 থেকে 1.5 লাইন লিখে ছেড়ে দিবেন, যেটা এই, এটা এই, এটা এই দ্বারা এই হয়েছিল, তারপর আরেকটা পয়েন্ট। ঠিক আছে, এইভাবে লিখার পরে তারপরে স্থাপত্য মন্দির আছে কিছু, রাজপ্রাসাদ আছে, সেটা একটু লিখবেন, যতটুকু পড়বেন ততটুকু লিখবেন। লিখার পরে স্থাপত্য আমাদের শেষ, আমরা আর হাত দেব না। ওকে, ঠিক আছে, শেষ। তারপরে আমরা চলে যাব হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্যের মধ্যে খুবই বিখ্যাত একটা ভাস্কর্য, যেটা প্রতিবার পরীক্ষাতে আসে, 100% আসে, স্ফিংস। স্ফিংস এগুলো আমি সংক্ষিপ্ত আলোচনাও করব, কিন্তু যখনই আপনারা এগুলো পড়তে যাবেন ভাস্কর্যের মধ্যে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমার জন্য না, এটার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আমাকে একটা জিনিস ম্যানেজ করে দাও তো, সেটা হচ্ছে এই 12,111 শর্ট কোশ্চেন গুলা। এটা তো শীট, এটা একটা শর্ট কোশ্চেন আছে না, কই সেটা? নাই তো এখানে। ও আচ্ছা, সরি সরি, এটা 12, এই যে পাইছি, হাতে 11 আছে। তারপরে আমরা লিখবো হচ্ছে ওই যে
স্থাপত্য তো শেষ হলে ভাস্কর্য লিখবো। ভাস্কর্য এরকম বিখ্যাত 3-4টা ভাস্কর্য আছে। স্ফিংসটা কেমন জানেন? আপনারা নিজেরাও দেখছেন। দেখবেন যে একটা বিশাল সিংহের মাথা, দেহটা হচ্ছে একজন রাজার, রাজার একটা দেহ, দেহের উপরে একটা মাথা লাগানো আছে সিংহের স্টাইল, সিংহেও ঠিক না, একটু অন্যরকম দেখবেন, দিয়ে একটা গেট করা আছে মিশরের পিরামিডে যাওয়ার আগে একটা গেট করা থাকে। এটা অনেকেই দেখে থাকবেন। কেমন? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাকে বলা হয় স্ফিংস। তারপরে ইকনটন রাজা, রাজাদের কয়েকটা ভাস্কর্য আছে। ভাস্কর্য একটা থেকে দুইটা ভাস্কর্যের নাম লিখবেন, হালকা 2 থেকে 3 লাইন করে বর্ণনা দিয়ে শেষ। ওকে। তারপরে আসবেন চিত্রকলা। চিত্রকলাতে দেখবেন, চিত্রকলা সাধারণত তখন তো রাজপ্রাসাদ এবং রাজ কর্মচারীর বাড়ি ছাড়া অন্য কোথাও ছবি আঁকার জায়গা ছিল না, ছিল কি? চারিদিকে শুধু হচ্ছে যে বেড়া ছাউনি হ্যান ত্যান, ওগুলোর মধ্যে তো ছবি আঁকা যায় না। তো সাধারণত রাজপ্রাসাদেই হচ্ছে বড় বড় করে রাজপ্রাসাদের দেওয়ালে বা বিভিন্ন জায়গায় রাজাদের ছবি থাকতে পারে বা অন্যান্য বিভিন্ন রকম চিত্রাবলী থাকে, তার 1 থেকে 2 লাইন করে বর্ণনা দিয়ে শেষ। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আপনারা যতটুকু বুঝলেন আমাকে একটু বলেন। আপনারা যারা আজকে অফলাইনে আছেন তারা আমাকে একটু বলেন, তারপর আমি অনলাইন থেকে শুনবো যে আপনারা এই প্রশ্নটা কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন। যতটুকু বুঝলেন সেভাবে বলেন। ভাইজান আপনি? ওয়ালাইকুম আসসালাম। বসে বলেন, বসে বলেন প্লিজ। লিখলেন তো? লিখছেন না? হ্যাঁ, লিখা থেকে শুরু করেন, যা যা লিখছেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার একটু ভুল হচ্ছে। আর কেউ? ভাইজান আপনি? স্ফিংস এবং কয়েকটা রাজার ভাস্কর্য আছে। এটা মোটামুটি হচ্ছে 2 মার্কের জন্য যতটুকু লেখা লাগে, হাফ পেজ লিখলে হাফ পেজ লিখবেন। হ্যাঁ হ্যাঁ। দেখেন আমরা ভূমিকাতে কত রাখলাম? ভূমিকাতে 3 মার্ক বললাম। সে ভূমিকাতে কি কি বললাম? ভূমিকাতে লিখবো হচ্ছে এটা এই সভ্যতা কত সনে স্থাপিত, এই সভ্যতা কোন নদীর তীরে কোথায় অবস্থিত, এবং এর সাহিত্য কি, লিপি কি, বা মহাকাব্যগুলা কি কি আছে। এই দিয়ে 3 মার্কের জন্য কতটুকু লিখে লাগে এটা আমরা সবাই জানি। তারপর যাব বিস্তারিত আলোচনা করার জন্য। বিস্তারিত যখন আলোচনা করব তখন সাধারণত যে কোনো সভ্যতাকে আমরা 3টি ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্থাপত্য, আরেকটা হচ্ছে ভাস্কর্য, একটা হচ্ছে চিত্রকলা। তারপরে এগুলো পয়েন্ট আকারে লিখবো যে এই সভ্যতায় স্থাপত্য নিচে আলোচনা করা হলো। স্থাপত্যের মধ্যে আমরা কি লিখবো? স্থাপত্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে পিরামিড, তারপরে রাজপ্রাসাদ, তাই কি না? রাজপ্রাসাদ আর কিছু রাজকর্মচারীর বড় বড় কিছু বিল্ডিং আছে, এই সম্পর্কে আমরা লিখবো। লিখে যতটুকু যা আপনার মনে হয় লিখলেন। 7 মার্ক আইডিয়া করবেন, যে 7 বা 5 মার্কের আইডিয়া করে এই এই আলোচনাগুলো শেষ করতে হবে। তাহলে হিসাব করেন, এখানে যদি 7 ধরি, ভূমিকা যদি 3 ধরি, কত হলো? 10 তো হয়েই গেল। সাধারণত 10 থেকে 12 মার্ক বা 15 মার্ক থাকে। 15 মার্ক থাকলে এটা একটু বিস্তারিত করবেন, এটা এটা 10 মার্কের জন্য করবেন। আর উপরেরটা 3 মার্ক 3 মার্ক থাকবে, ভূমিকাতে 2 মার্ক অ্যাড করে দিবেন, মানে উপসংহারে 2 মার্ক অ্যাড করে দিবেন। মানে আমার কথা কি আমি বোঝাতে পারছি আপনাদেরকে? মানে খুব সিম্পল সিস্টেম। এই সিস্টেমে যদি আপনি 1 থেকে 2 বার পড়েন দেখবেন আপনি মোটামুটি লিখে আসার মতন মানে আপনার অবস্থা হয়ে যাবে। কিন্তু যদি শীট খুলে আপনারা দেখতে যান, ভয় পাবেন। ভয় লাগবে না? অনেক কিছু আছে, কোনটা থেকে কোনটা পড়বেন। এই জন্য এই সিস্টেমটা হচ্ছে এটা, জাস্ট সিস্টেম। আচ্ছা, এবার আমি শুনতে যাব অনলাইনের কাছে। অনলাইনে কেউ একজন বলেন আমাকে যে যদি আমি বলি যে মিশরীয় শিল্পকলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হোক, আপনি কিভাবে সেটার অ্যান্সার করবেন আমাকে একটু মৌখিকভাবে বলেন। যারা অনলাইনে আছে তাদেরকে বলছি, যে কোনো একজন বলেন। জি। শুরু থেকে বলেন ম্যাম।
আচ্ছা, আমি আরেকবার সাজাই দিই, আরেকবার একবার বলি, কারণ একটা প্রশ্ন আপনারা যদি ঠিক মতন পয়েন্ট আকারে ধরতে পারেন না, তাহলে অন্য অন্য এই যে চাচি আন্টি, একটা পয়েন্ট যদি আমরা ঠিক মতো ধরতে পারি না, তাহলে দেখবেন আমাদের অন্যগুলা ইজি হয়ে যাচ্ছে। আমরা চারুকলার স্টুডেন্ট, আমরা অনেক হাস্যোজ্জ্বল থাকতে পছন্দ করি, হ্যাঁ, ফ্রিলি থাকতে পছন্দ করি, ফ্রিলি কথাবার্তাও বলি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমাদের সিস্টেমটা হচ্ছে প্রশ্ন আসলো মিশরীয় শিল্পকলা নিয়ে আলোচনা করো, আমরা উত্তরে যখন শুরু করব তখন স্টার্টিং এ লিখবো যে মিশরীয় সভ্যতা বর্তমান আহ, মানে বর্তমান সময় কেন, সেই প্রাচীন যুগ থেকে আমাদের সভ্যতার বিশাল বড় অবদান। মিশরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কি? জ্যামিতিক নকশার থেকে শুরু করে আমরা যে যে ম্যাথটা যেগুলো করি না, এগুলো সব কিন্তু মিশরীয় সভ্যতার অবদান। জানেন কি আপনারা এটা? জানেন না? এই অবদানগুলো স্বীকার করতে হবে। ওকে, তো প্রথমেই আমরা লিখবো হচ্ছে যে মিশরীয় সভ্যতা আনুমানিক রাইট। হ্যাঁ আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভূমিকাতে লিখবেন, ভূমিকা বলতেছি, সরি। এটা অবদান আপনারা ওইভাবে উল্লেখ না করলেও, যখন আপনারা এই যে তিনটা স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা শেষ করবেন না লিখা, শেষ করার পরে উপসংহার যখন লিখতে যাবেন, তখন এখানে লিখবেন, অবদান সম্পর্কে লিখবেন। এমনি আলাদা করে পয়েন্ট উল্লেখ করার দরকার নাই। ওকে, ভূমিকার ক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নাই। নো 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 নো, নাই। বরঞ্চ আপনি আলাদা করে যদি পয়েন্ট আকারে দিতে চান, সেক্ষেত্রে স্যাররা মনে করবে যে আপনি একটু জানাশোনা ভালো আছেন, তাই তো। আমরা শুরুটা করব এভাবে। আচ্ছা, শুরুটা করবোই এইভাবে যে মিশরীয় সভ্যতা আনুমানিক ৩৫০০ বা ৪০০০ খ্রিস্টপূর্বে বর্তমানে মিশর যেখানে অবস্থিত, সেটাকে কেন্দ্র করে মিশরের সভ্যতা গড়ে ওঠে। মিশরের সভ্যতা নীল নদের তীরে গড়ে ওঠে। মিশরীয় সাহিত্যের নাম হচ্ছে অমক, মিশরীয় লিপি হচ্ছে অমক, বা মিশরীয়, আর যেটা থাকে সেটা আকারে লিখে ভূমিকাটা শেষ করবেন। ভূমিকাটা শেষ করার পরে এবার লিখবো আমরা মিশরীয় শিল্পকলা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। এবার সেক্ষেত্রে আমরা লিখবো যে মিশরীয় আহ শিল্পকলা নিয়ে আলোচনা করতে গেলেই সর্বপ্রথম আসে আমাদের স্থাপত্য। মিশরের বিখ্যাত কিছু স্থাপত্য আছে, সেটা হচ্ছে, এক হচ্ছে পিরামিড, দুই হচ্ছে রাজপ্রাসাদ বা সুউচ্চ কিছু মন্দির। এগুলো নিয়ে আমরা বিস্তারিত তুলে ধরবো। এখন এখন তুলে ধরার সময় যে মিশরীয় পিরামিডটা কি, পিরামিড তো বিখ্যাত একটা স্থাপত্য, যেটা তো একটা আশ্চর্য, তাই না? সপ্তম না অষ্টম না ষষ্ঠ, আশ্চর্য। তাহলে আপনি আশ্চর্য হবেন না? আশ্চর্য তো হতে হবে, এবং আশ্চর্য করতে হবে আমাকেও। তখন আপনি পিরামিড সম্পর্কে লিখলেন যে পিরামিড একটি বিখ্যাত স্থাপত্য, যেটা গোটা পৃথিবী তথা গোটা উপমহাদেশের ক্ষেত্রেই এটা খুবই একটা বিখ্যাত একটা অবদান আমাদের সমাজে রেখে চলেছে। সেক্ষেত্রে শুরু করতাম যে পিরামিড হচ্ছে বর্তমানে ৬টি ভঙ্গিতে পিরামিডটা তৈরি হয়ে আসছে। প্রথমে লিখবেন যে প্রথমে সামান্য একটা আয় আকৃতির, তারপরে টি আকৃতির বা টম্ব আকৃতির, এইভাবে সিরিয়ালি পিরামিড সম্পর্কে লিখার পরে শেষ করবেন। তারপরে আরো যদি একটা স্থাপনা আছে সেটা শেষ করবেন। তারপরে এটা এই পয়েন্টে শেষ করার পর তারপরে আসবেন ভাস্কর্য। ভাস্কর্য লিখবেন যে এখানে সবচেয়ে বিখ্যাত ভাস্কর্য হচ্ছে যে স্ফিংস, তাই না? তারপরে ইকনোটর রাজা, বা আচ্ছা আপনারা মামি মুভি দেখছেন? মামি বা মামি রিটার্ন। সাউন্ড ডিসকানেক্ট হয়ে গেছে, যে একটু একটু দেখতেছেন আপনারা? তাহলে মামি বা মামি রিটার্ন মুভি কেউ দেখেন নাই? কথা শোনা যাচ্ছে না। এটা নেটওয়ার্কের জন্য অনেক সময় হয়, তাই না? হুম। এটা আসলে আমরাও তো এখানে ডাইরেক্ট ভালো মানের লিঙ্ক দিয়েই তো এটা চলে। অনেক সময় হতে পারে এমন, বুঝছেন? ম্যাম এখন শুনতে পাচ্ছেন? কানেক্টেড। হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। ওকে ওকে। তারপরে আমরা ভাস্কর্য লিখবো।
এভাবে জাস্ট 1-2 মার্কের জন্য পিরামিড তো লিখলাম 3-4 মার্ক। আবার চলে গেছে। এখন শুনতে পাচ্ছেন ম্যাম? না না, চার্জ ফুল আছে, সারা রাত চার্জ দেওয়া হয়েছে এটাকে। এটা হচ্ছে নেটের নেটের প্রবলেমের জন্যই হচ্ছে। তারপরে চিত্রকলা লেখা টিকার পরে চিত্রকলা সম্পর্কে একটু লিখবেন, যে সাধারণত চিত্রকলাগুলো এখানে সেভাবে খুব বেশি পরিমাণে না হলেও রাজপ্রাসাদের কিছু দেওয়ালে বা উচ্চ রাজকর্মচারীদের কিছু বাসায় নিজ উদ্যোগে এই চিত্রকলাগুলো করা হয়। চিত্রকলা চিত্রকলার যে বিষয়গুলো সাধারণত লিখবেন, যে চিত্রকলাগুলো এই টাইপের হয়ে থাকে, সাধারণত এটা অমুক জায়গায় অমুক স্থানে অবস্থিত। ওকে, দিয়ে তারপরে ভূমি উপসংহার যখন লিখবেন তখন লিখবেন হচ্ছে যে এই সভ্যতার যে অবদান বা বর্তমানে এখনো সেই অবদান যে অনস্বীকার্য সেটা সম্পর্কে একটু লিখে মোটামুটি সমাপ্ত করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনি মিশর সম্পর্কে যতটুকু লিখলেন তার মোটামুটি হচ্ছে ম্যাক্সিমামটা কি কমপ্লিট হয়ে যাচ্ছে না, আর এক্সট্রা করে কিছু থাকতেছে না। তাহলে এটা নিয়ে কি আমরা আলোচনাটা শেষ করতে পারি? শেষ করব? ওকে, থ্যাংক ইউ। ওকে মিজান ভাই, মিজান ভাই তো নাকি আপনি? আপনার নামটা আমার কেন মনে আছে জানেন? আমার বড় ভাইয়ের নাম তো, তাই মনে রাখছি আপনার নামটা। আচ্ছা, যাই হোক, দেখেন তারপরে আমরা চলে আসি হচ্ছে মেসোপটেমিয়। মেসোপটেমিয় কি? মেসোপটেমিয় সভ্যতাটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমানে ইরাক যেখানে অবস্থিত, সেটাকে কেন্দ্র করে সভ্যতাগুলো গড়ে ওঠে। আচ্ছা, আমি একটু আগে বললাম না যে 193টা দেশ ছিল, কিন্তু আগে এতগুলো দেশ ছিল না, আগে এই সভ্যতাগুলো ছিল। এই সভ্যতাকে কেন্দ্র করেই টোটাল এই যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বা প্রদেশ ব্যবস্থাটা এরপরে ভিত্তি করেই হচ্ছে মোটামুটি চলেছে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার রাখলাম, একটু পরে লিখতেছি, একটু শুকিয়ে যাক। মেসোপটেমিয়ার সভ্যতাটা হচ্ছে বর্তমানে ইরাকের ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। তাহলে এটা হচ্ছে কোথায় অবস্থিত? বর্তমানে ইরাকে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে এটি অবস্থিত। বললাম না, নদীর তীর বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে কোনো সভ্যতায় সাধারণত গড়ে ওঠে পানির চাহিদা পূরণ করার জন্য, কারণ পানি ছাড়া সব কাজ অচল। এই জন্য মনে রাখবেন যে আমাদের রাজশাহী শহরে দেখবেন যে পদ্মা নদীর তীরে অবস্থিত, ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রতিটা বড় শহর পানি ছাড়া কোথাও কোনো জায়গায় অবস্থিত হয় না। সিন্ধু সভ্যতাও তাই, সবগুলাই পানি কেন্দ্রিক, মনে রাখবেন। তো মেসোপটেমিয়া হচ্ছে বর্তমানে যে ইরাক সেখানে অবস্থিত, বা বলতে পারেন মধ্যপ্রাচ্যের যে সভ্যতার একটা বিশাল গণ্ডি সেখানে অবস্থিত। এই মেসোপটেমিয়া সভ্যতাটা এটা কিছু যাযাবর জাতিকে নিয়ে কেন্দ্র করে এই সভ্যতাটা গড়ে ওঠে। ম্যাম আপনারা সবাই একটু শোনেন, আহ, যদি গল্প আকারে শোনেন না তাহলে পড়াটা দেখবেন দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, বই দেখলে ভয় পাবেন। তো এটা অনেক যাযাবর জাতি নিয়ে এটা হচ্ছে অবস্থিত। আবার নেট প্রবলেম হচ্ছে, কি দেখা যাচ্ছে না, না শোনা যাচ্ছে না এবার? আচ্ছা, ওকে, শোনা গেলেই হচ্ছে আপাতত। তো দেখেন, এই মেসোপটেমীয় সভ্যতা এটাও ওই যে সেম স্টাইলে লিখবেন। প্রথমে ভূমিকা ভূমিকা দিবেন যে মেসোপটেমীয় সভ্যতা অমুক জায়গায় অমুক নদীর তীরে অবস্থিত, এটা আনুমানিক এত থেকে এত খ্রিস্টাব্দে অবস্থিত। এই জিনিসগুলো আমরা কখনো ভুল করব না, 3 থেকে 4টা জিনিস লিখবো। তারপরে লিখবেন হচ্ছে মিশরীয় সাহিত্য কি, এই মিশরীয় কেন বলতেছি, মেসোপটেমীয় সাহিত্য বা কাব্য ওখানে দেখবেন অবশ্যই আছে। এই খুবই ইম্পর্টেন্ট এই দুইটা জিনিসই, আহ, সাহিত্য, লিপি বা কাব্য,
না 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 প্লিজ, ওটা না। এটা আমি ভূমিকার ক্ষেত্রে বলতেছি। আমরা ভূমিকার ক্ষেত্রে এর আগেরটা যেভাবে পড়লাম বা লিখবো আমরা, ঠিক এটাও সেম ভাবে। হ্যাঁ, সাহিত্য, কাব্য বা সাহিত্য তো একই জিনিস, লিপি আর হচ্ছে কত সালে কোথায় কোন নদীর তীরে, এই জিনিসগুলো আমরা ভুল করব না। একই সিস্টেমে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে এই জিনিসগুলো লিখবো। ওকে, লিখার পরে বিস্তারিত যাব। এখন প্রশ্নের প্যাটার্ন দেখতে হবে আগে, যে প্রশ্নের প্যাটার্নে যদি থাকে যে মিশরীয় সভ্যতার পিরামিড সম্পর্কে বিস্তারিত লিখো, তখন আমরা সেভাবেই লিখবো, পিরামিডটাকে হাইলাইট করে। এখন এখানে যদি থাকে যে মেসোপটেমীয় সভ্যতার হচ্ছে ব্যাবিলনীয় উদ্যান, যে ঝুলন্ত উদ্যান, সেটা নিয়ে বিস্তারিত লিখো, তখন আমাদেরকে সেটা নিয়ে লিখতে হবে, তাই কি না? তো এই মেসোপটেমীয় সভ্যতার বেশ কিছু অবদান আছে। সেটা হচ্ছে ঝুলন্ত উদ্যানের নাম শুনছেন, যেটা এক সময় সপ্তম না অষ্টম আশ্চর্য ছিল, তাই না? এখন মনে হয় আর নাই। আপনি এটা চিন্তা করেন যে ৩৫০০ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বে, খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্ব তো বোঝেন, যীশু খ্রিস্টের জন্মের আগে মানে খ্রিস্টপূর্ব, আর পরে হচ্ছে খ্রিস্টাব্দ। এটা আমরা ভুল করবো না, ওকে? এটা আগে আমারও ভুল হতো, এটা ভুল করা যাবে না। তো এই মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে আমরা ভূমিকা টমিকা লিখলাম। এই মেসোপটেমীয় সভ্যতাটা তৈরি হয়েছে কিছু যাযাবর জাতি নিয়ে, যেমন অ্যাসিরীয়, ক্যালিডীয়, ব্যাবিলনীয়, আক্কাদীয়। জানেন তো না? শুনছেন মনে হয় কখনো কখনো, শুনছেন? এরকম ৫ থেকে ৬টা কি ৭টা জাতি বর্গ নিয়ে এই সভ্যতাটা গড়ে ওঠে, যেখানে ইরানীয় বংশোদ্ভূত পাবেন, বা মধ্যপ্রাচ্যকে মূলত কেন্দ্র করে এই সভ্যতাটা গড়ে ওঠে। এখন এই সভ্যতার তো কিছু অবদান থাকবে, তাই না? প্রতিটা সভ্যতারই যেমন একজন বা দুজন বিখ্যাত ব্যক্তিবর্গ থাকে, তাদের আমলে দেখবেন যে এই ভাস্কর্য তৈরি হয়, সমাজকে সুন্দরভাবে সাজানো হয়। যেমন আমাদের বর্তমান সরকার বা আগের সরকার বা তার আগের সরকার, বিভিন্ন কিছু অবদান আছে না, এরকম ওদেরও অবদান থাকে। তো এই সভ্যতাটা মূলত হচ্ছে আপনার যাযাবর জাতি, ৭ থেকে ৮ প্রকার যাযাবর জাতি, ৪টা জাতি মূল আর বাদ বাকিগুলো সাব, মানে ওদের থেকে আবার ভাগ হয়েছে। এরকম অ্যাসিরীয়, ক্যালিডীয়, ব্যাবিলনীয়, আক্কাদীয়, ঠিক আছে? এরকম ৫ থেকে ৬টা যাযাবর জাতি নিয়ে এই সভ্যতাটা গড়ে ওঠে। এখন দেখা যাচ্ছে যে তাহলে আমরা ভূমিকাতে ঠিক একইভাবে শুরু করবো, ওই প্রশ্ন যেভাবে শুরু করেছিলাম, ভূমিকা লিখলাম, বাদ বাকি অবদান টবদান নিয়ে তারপরে লিখলাম যে এই সভ্যতা সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো। যখনই আমরা আলোচনা করতে যাব তখনই আবার এভাবেই ঠিক লিখবো যে এই সভ্যতা মূলত হচ্ছে, যে ধরেন যে এরকম ৫ থেকে ৬টা বা ৭টা যাযাবর জাতি নিয়ে সভ্যতাটা গড়ে ওঠে। কোনো কোনো সভ্যতা দেখা যাচ্ছে যে কোনো কোনো জাতি, যেমন ধরেন যে অ্যাসিরীয়, কথার কথা যে ৩০০ বছর শাসন করছে এই মেসোপটেমীয় সভ্যতাকে। তারপরে ক্যালিডীয়, এই দেখা যাচ্ছে ১৫০ বছর শাসন করছে। তারপরে আক্কাদীয়, এই আবার দেখা যাচ্ছে ১০০ বছর শাসন করছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে ব্যাবিলনীয়, এই দেখা যাচ্ছে আপনার হচ্ছে আরো ১০০ বছর শাসন করছে। এইভাবে দেখা যাচ্ছে ১০০০ বা ১৫০০ বছর ধরে এই সভ্যতাটাকে তারা বিভিন্নভাবে শাসন করে আসছে। এই যে সভ্যতার যে এই যে বিভিন্ন জাতি যে আসছে গেছে আসতে গেছে, এদের যে অবদান, এরা কি করেছে এবং এরা কতদিন স্থায়িত্ব ছিল। হ্যাঁ, আমি তারপরে একটু একটু লিখি, যেমন ধরেন যে অ্যাসিরীয়, অ্যাসিরিয়, বানানগুলো একটু দেখবেন, অ্যাসিরীয়, লিনিয়, লিনিয়, যাক বানানটা একটু ভুল হতে পারে। আক্কাদীয়, আক্কাদীয়, ক্যালিডীয়, এরকম জাতিগুলো আছে দেখবেন। প্রথমে ৪টা জাতি সম্পর্কে আমরা মনে রাখি, আবার সবাই শোনেন একটু প্লিজ। ৪টা জাতি, ৪টা জাতি সম্পর্কে একটু ভালো করে লিখবেন, ২ মার্কের করে লিখবেন, ঠিক আছে? ২ মার্কের যতটুকু লেখা লাগে, হ্যাঁ ২ মার্কে লিখবেন। মনে রাখবেন যে একটা জাতি আসতে, তারা সমাপ্ত হয়ে তারপর আরেকটা জাতি আসতে, এদের কীর্তিকলাপ সমাপ্ত হওয়ার পরে আরেকটা জাতি আসতে, মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত। এটা যাতে আমরা ভুল না করি, ওকে? এর মধ্যে এই যে ব্যাবিলনীয় দেখতেছেন না, এই ব্যাবিলনীয়দের মধ্যে এরা হচ্ছে এমন একটা জাতি ছিল, যে ধরেন যে সেই ৩৫০০-৪০০০ বছর আগে একটা ঝুলন্ত সেতু বা ঝুলন্ত উদ্যান বানায় ফেলছে। এটা কি চারটাখানি কথা?
এরকম একটা প্রাচীন যুগে এরা কিভাবে এরকম একটা ঝুলন্ত উদ্যান বানায় ফেলে? এটা তো সায়েন্স, বিজ্ঞান ছাড়া তো সম্ভব না। তাহলে সেই সময় কি পরিমাণে চর্চা হতো, আপনারা খালি ওটাই চিন্তা করেন যে তারা আমাদের বর্তমান সময় থেকে কতটা আগিয়ে ছিল। আমরা এখন সেতু তৈরি করতে গেলে কত কিছু করি না, পিলার টিলার দিয়ে হ্যান ত্যান নানান কিছু। দেখেন যে পাকশি সেতু 200 বছর আগে হয়েছে না, 100 বছর আগে হয়েছে। হার্ডিং ব্রিজ যেটা, এই পাশে একটা পিলার ওই পাশে একটা পিলার, বাদ বাকি সবই ঝুলন্ত। তারপরে কলকাতার যে ওই যে বিখ্যাত একটা হাওড়া ব্রিজ, দেখেন না, এই পাশে একটা পিলার ওই পাশে একটা পিলার, মাঝখানে কিচ্ছু নাই। 150, 200, 300 বছর ধরে চলে আসে। আর আমাদের ব্রিজ গুলা 50, 60 বছর, 30 বছর না যেতে দেখবেন কোথাও ফাটল ধরছে, কোথাও এটা হচ্ছে ওটা হচ্ছে। এটাই হচ্ছে বর্তমান যুগের স্থায়িত্ব বা স্থাপত্য আর প্রাচীন যুগের স্থায়িত্ব বা স্থাপত্য। অনেক পার্থক্য থাকে, বুঝছেন? তারা আমাদের সমাজের থেকে তারা অনেক আগে, অনেক, যেটা আমরা ধারণা করতে পারি না। আমরা তো এখন নোংরা হয়ে গেছি, তাই না? হ্যাঁ, একদম নষ্ট হয়ে গেছি আমরা। আমরা তো শেষ যুগের, কিন্তু ওরা সেই সময় থেকে দেখেন কতটা আধুনিক। তো আমরা এই প্রশ্নটা ঠিক একই সিস্টেমে লিখবো, ভূমিকাটা যেটা বললাম ওটাই, কিন্তু এখানে দেখেন চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য নাই। আছে? এখানে কি আছে? এখানে যাযাবর জাতি আছে। এই যাযাবর জাতির জন্য আপনারা রাখবেন 7 থেকে 8 মার্ক। যদি 10 মার্কের কোশ্চিন হয়, ভূমিকাতে একইভাবে 3 মার্কস, আর এগুলোর জন্য রাখবেন হচ্ছে বাদ বাকি 7 মার্কস, বা এখানে যদি মূল কেন্দ্র থাকে তাহলে এটার জন্য রাখবেন 10 মার্ক, মানে প্রশ্নের উপর ভিত্তি করে। হ্যাঁ, আপনারা তো বুঝেন, এখন প্রাপ্তবয়স্ক আপনারা, যে এই 4টা বা 5টা বা 6, 7টা যে যাযাবর জাতি আছে, আমরা এখন 6 মার্ক বা 7 মার্কের জন্য কতটুকু লেখা প্রয়োজন? প্রথমে 2 থেকে 3টা জাতি সম্পর্কে ভালো করে লিখবেন, পরে এগুলো 1-2 লাইন করে লিখে ছেড়ে দিবেন। দরকার নেই আমাদের। আমাদের টার্গেট থাকবে আমরা সব লিখবো, সব পোস্টের অ্যান্সার করবো, কিন্তু বাদ দিব না কোনোটাই। কিন্তু আমরা যদি এটাই ধরেন যে আপনি টার্গেট নিলেন যে 1 ঘন্টায় যদি আমি 5টা না, 3টা বা 4টা ব্রড পোস্ট শেষ করতে পারি, তার মানে আমার আর 1 থেকে 2 ঘন্টা থাকতেছে। এই 1-2 ঘন্টার জন্য আমি এতগুলো শেষ করতে পারবো কিনা, এটা তো আপনাকেই মেনেজ করতে হবে, তাই না? এটা ঠিক ঠিকানা নাই, বুঝছেন? দেখা যাচ্ছে সংক্ষিপ্ত থাকলো 10টা বা 15টা, ব্রড থাকলো হয়তো 5-7টা। এখন দেখা যাচ্ছে 2 বা 3 ঘন্টার মধ্যে আপনাকে এটা ম্যানেজ করে নিতে হবে। কথার কথা 100 মার্কসই থাকলো, 100 মার্কের জন্য ধরেন 3 ঘন্টা সময়। 3 ঘন্টা সময়ের মধ্যে এই ব্রড কোশ্চিন গুলাতে কতটুকু সময় দিবেন, শর্ট কোশ্চিন গুলা কতটুকু সময় দিবেন, এবং একটা কোশ্চিন যদি আপনি 15 বা 20 মিনিট ধরে লিখেন, তাহলে সবগুলো লিখে শেষ করতে পারবেন কিনা, এই মেজারমেন্ট তো আমরা এর আগে বিভিন্ন পরীক্ষার হলে দিয়ে আসছি, তাই না? অতএব এটা আমরা ভালো পারবো সবাই, আমি আশা রাখি। তো আমরা মিশরটা পড়লাম, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। এটাতে মেসোপটেমিয়া কি পেলাম? বিভিন্ন যাযাবর জাতি এবং তাদের অবদান, তাই কিনা? বিভিন্ন যাযাবর জাতি এবং তাদের অবদান দিয়ে এটা আমরা শেষ। এটা আমাদের আর হাত দেওয়ার দরকার নাই, আছে? আমি তাহলে এটা মুছে ফেললাম, অনলাইনে যারা আছেন মুছে ফেললাম এটা। অনলাইনে যারা আছেন তারা কি বুঝতে পারছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এটা মুছে ফেললাম। আচ্ছা, নেক্সট আসি। আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, 100% আসবে। আছে 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 আছে, খুঁজলেই পাবেন, সবকিছু খুঁজলেই পাবেন। হ্যাঁ, তারপরে কোনো কিছু শর্ট থাকলে আমি পরীক্ষার আগে আর একটু সাজেশন তো দিব, তাই না? আমার উপর ভরসা রাখবেন। এগুলো জানা বলতে কি, যে আপনারা একটা বই কিনতে পারেন চাইলে। আমি যেমন বিশ্বাস করি যে যে ধরেন শিট টিট পড়া, এগুলো যদিও বই থেকেই কিন্তু করা। হ্যাঁ, সবকিছু যে বই থেকে পাবেন তা তো না। আপনারা ইতিপূর্বে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো পড়ে আসছেন, অনেক কিছু বই থেকে কি পান, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয় না, একটু করে নেবেন। যেমন আমি আপনাদেরকে সিস্টেম দেখালাম, এই সিস্টেমে পড়লে আপনাদের এই শিট টিট দেখবেন যে কোনো ব্যাপার না, সব হয়ে যাবে। একদিন যদি পড়েন, 8 থেকে 10 ঘন্টা ধরে যদি পড়েন, একটা শিট আপনার কমপ্লিট।
ওকে, আমাদের তো বললাম যে এই পড়াগুলো তো ইতিহাস, এগুলো মনে ধারণ করার ব্যাপার। আপনি যদি মনে ধারণ করতে পারেন, এরা আপনার কাছে গ্রহণ করবে। কিন্তু ওই যে বললাম না যে আপনি যদি চাকরির পিছে ছোটেন, চাকরি দৌড়াবে, আপনি তার পিছে দৌড়াবেন। কিন্তু আপনি যদি নিজে তৈরি হন, চাকরি আপনার পিছে দৌড়াবে, আপনাকে আর দৌড়াতে হবে না। আমাদের পড়ার সিস্টেম গুলো জাস্ট এটা। আমরা সায়েন্স না, আমরা ম্যাথ না, আমরা ফিজিক্স না, বা অন্য অন্য কিছু না। আমরা জাস্ট মন থেকে যা হয় সেটাই করি। ওকে, এবার আসি সিন্ধু সভ্যতা। তাহলে মিশর পেলাম আমরা, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য সবই পেলাম। মেসোপটেমিয়া পেলাম হচ্ছে বিভিন্ন রকম যাযাবর জাতি নিয়ে যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেটার। এবার সিন্ধু সভ্যতাটা হচ্ছে কি জানেন? সিন্ধু সভ্যতাটা হচ্ছে মজার ব্যাপার, এটা তো আমাদের সভ্যতা না? এটা তো আমাদের সভ্যতা, আমাদের উপমহাদেশ সভ্যতা তো একটাই ছিল, আমরা ওটা। এটা হচ্ছে নগর পরিকল্পনা সভ্যতা। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো হয় সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কারণ কি, এই সিন্ধু সভ্যতা সম্পর্কে দেখবেন খুব বেশি নোটে পাবেন কিনা আমি জানি না। সিন্ধু সভ্যতা হচ্ছে এটাও কিন্তু খুব প্রাচীন সভ্যতা, প্রায় 4000, 3.5 কি 4000 খ্রিস্টপূর্বে, 4000 কি 3500 খ্রিস্টপূর্বে এটা অবস্থিত। আচ্ছা, এটা 3300, তো কিন্তু মতান্তরে কোনো কোনো জায়গায় দেখবেন 3500 বছর বেশি আছে মতান্তরে। ঠিক আছে, এটা আনুমানিক কেউই সঠিকভাবে আমরা বলতে পারি না। তো মতান্তরে গড়ে একটা লিখে দিবেন, সমস্যা হবে না, বই যেটা পাবেন সেটাই লিখবেন। তো দেখেন, এই সিন্ধু সভ্যতা হচ্ছে কোথায়? সিন্ধু নদীর তীরে অবস্থিত, বর্তমানে পাকিস্তানের মধ্যে ধরতেছে না? হরপ্পা এবং মহেঞ্জোদারো নগর, তাই না, শহর, শহরেই, এই দুইটা শহরকে কেন্দ্র করেই হচ্ছে এই সভ্যতাটা গড়ে ওঠে। দেখেন, বিভিন্ন সভ্যতা ধ্বংস কিভাবে জানেন কি? ধ্বংস কিন্তু একটু উল্লেখ করবেন মাঝে মাঝে, পরীক্ষাতে 1 লাইন 2 লাইন হলো ধ্বংস একটু লিখে দিবেন। বিভিন্ন সভ্যতা ধ্বংস হয় কিন্তু জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা বা প্রাকৃতিক অন্যান্য যে দুর্যোগগুলো থাকে না, এভাবে কিন্তু একটা সভ্যতা ধ্বংস হয়ে যায়। হুম, যেমন আমাদের এই সভ্যতা কত বছর থেকে আছে? আমাদের এই সভ্যতা মেবি 1800, প্রায় 3-4 হাজার বছর হয়ে গেল। আমরা বর্তমান সভ্যতা যে আছি, বর্তমান বিশ্বে যে আছি, 3 কি 4 হাজার বছর হয়ে গেছে, আমাদেরও কিন্তু ধ্বংস হওয়ার সময় চলে আসছে, যতটা সম্ভব চলে আসছে। তো এই সিন্ধু সভ্যতা হচ্ছে এই যে একইভাবে ভূমিকা লিখবেন যে অন্যান্য প্রশ্ন যেগুলো লিখলেন, কোথায়, কোন নদীর তীরে, কোন কোন অঞ্চল নিয়ে এটা গড়ে উঠছে, কত সনে এটা গড়ে উঠছে, এটা আমরা লিখলাম। লিখার পরে লিখবেন সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায়ন। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ছিল অসম্ভব পরিমাণে সুন্দর এবং সাবলীল, এবং হচ্ছে বর্তমান সময়েও আমাদের যে আধুনিক রাষ্ট্র, আমাদের আধুনিক রাষ্ট্র এই সিন্ধু সভ্যতার কাছে হার মানে। এরা এতটা আধুনিক ছিল, আমাদের পূর্ব যুগ এতটা আধুনিক ছিল। পড়ছেন কখনো কেউ ওদের সেই সময়ে রাস্তার পাশে? আচ্ছা, আমি এটা জাস্ট একটু গল্প আকারে বলি, আপনারা জাস্ট নিজের মতো করে পড়ে নেবেন। একদম ইজি এটা। হ্যাঁ, এটা 5 মিনিট যদি আপনারা রিডিং দেন, আপনারা পরীক্ষাতে 10-এর মধ্যে 7-8 পেয়ে যাবেন। এটা এতটা ইজি। দেখেন, এর নগর পরিকল্পনার 7 থেকে 8টা ভাগ আছে। যেমন ধরেন পয় নিষ্কাশন, পানি প্রবাহ, রাস্তাঘাট, রাস্তাঘাটের আলোকসজ্জা, ড্রেনেজ ব্যবস্থা, মানুষের ঘর পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা, বাড়ির স্টাইলগুলা, এই যে এই এই বিষয়গুলাই হচ্ছে সিন্ধু সভ্যতা। বুঝছেন? এর অবদান তো থাকবেই। যেমন এই যে, তাই বলে যে ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্য এগুলা বাদ দিবেন তা কিন্তু না। প্রতিটা সভ্যতাতে কি অবদান থাকে না? প্রতিটাতে সভ্যতাতেই তো রাজপ্রাসাদ তো থাকবেই, তার মানে স্থাপত্য আছে। চিত্রকলা তো থাকেই, তার মানে রাজপ্রাসাদে চিত্রকলা থাকবে। ভাস্কর্য তো সবাই থাকে, যেমন আমাদের আছে না, সাহস বাংলাদেশ আছে। তারপর কি, আর বলেন যে একটা অপরিজয় বাংলা আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে না, বিখ্যাত বিখ্যাত সব ভাস্কর্য আছে তো। এরকম প্রতিটা সভ্যতাতে থাকবে, এবং 2-1 লাইন করে এগুলো লিখে দিতে হয়। ঠিক আছে, 2-1 লাইন করে 1-2 মার্কের জন্য যে কোনো জায়গায় লিখে দিবেন নিজের মতো করে। তো এই সিন্ধু সভ্যতাতেও কিন্তু ভাস্কর্য আছে, অবদান আছে, কিন্তু সিন্ধু সভ্যতার মূল বিষয়টা কি? মূল প্রেক্ষাপটটা হচ্ছে নগর পরিকল্পনায়ন। তো ওই সময় কি হতো জানেন? রাস্তার 2 পাশে কুপি জ্বালানো থাকতো, যাতে রাত্রে বেলায় কারো দেখতে সমস্যা নেই। এখন আমাদের ল্যাম্পপোস্ট থাকে। সেই প্রাচীন যুগে চিন্তা করেন, সেই প্রাচীন যুগে যদি কুপি জ্বালানো থাকতো, তাহলে চিন্তা করেন তো তারা কতটা আধুনিক। আমরা কি এগুলো বোঝা শিখছি? এটা তো সেই কত 20 বছর 30 বছর আগে তো এগুলো তৈরি হলো। তার আগে কি ছিল? হ্যাঁ,
সরি, অবদান বলতে কি আসলে এই জিনিসগুলো আমরা ভাববো হচ্ছে নগর পরিকল্পনায়ন। সাধারণত সিন্ধু সভ্যতা থেকে এই পর্যন্ত যত প্রশ্ন হয়েছে আমার জানা মতে দুই ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে নগর পরিকল্পনায়ন আয়ন, আর একটি হরপ্পা এবং মহেঞ্জোদারো নগর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তার মানে একই, ঘুরে ফিরে ব্যাপারটা একই। আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলে, অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলে আমাদের একটু দ্বন্দ্ব থাকতো, কিন্তু আমরা তো সেগুলো পার করে আসছি। এখন আমাদের ধারণ ক্ষমতাও বেশি, আমরা নিতেও পারবো বেশি, প্রকাশ করতে পারবো বেশি, তাই না? এখন আমাদের যুগটা, আমাদের সময়টা হচ্ছে প্রেক্ষাপট জানা। যে কোনো ঘটনার মূল প্রেক্ষাপটটা কি সেটা জানতে পারলে আমরা বাদ বাকিটা কমপ্লিট করতে পারবো, তাই তো? তো ওই সময় মনে করেন যে বাড়ির স্টাইল গুলা দেখবেন, ডিজাইন গুলা কেমন সেটা সম্পর্কে একটু পড়বেন। এই যে পানি, প্রতিটা বাড়িতে যে রাজ কর্মচারীরা থাকতো বা অন্যান্য জনগণ যারা থাকতো তাদের বাড়িতে পানি পৌঁছাই দেওয়া হতো। এখন তো আমাদের বাসায় ট্যাপের লাইন আছে, তাই না? ট্যাপ সরকার থেকে দেয়, সেটা হয়তো 95-94 থেকে আমাদের রাজশাহী বা এই বিভাগীয় অঞ্চলগুলোতে এটা এইভাবে হয়ে আসছে পানির লাইন। তাহলে আপনি চিন্তা করেন তো, সে প্রাচীন যুগে কি স্টাইলে এত পানির লাইন তৈরি করছিল, তারা কতটা আধুনিক ছিল আমাদের থেকে। বরঞ্চ তাদের থেকে আমরা অনেক অজ্ঞ, জানেন এটা? তাদের থেকে আমরা অনেক অজ্ঞ। তারা সেই যুগে পানি ঘরে ঘরে পানি পৌঁছাই দিত। সেই যুগে ড্রেনেজ ব্যবস্থা করছিল, ময়লা আবর্জনা যাওয়ার জন্য আলাদা ড্রেন। তারপরে প্রয় প্রণালী, আমাদের যে বর্জ্যগুলা শরীর থেকে যেগুলো বের হয় সেই বর্জ্যগুলা মানে বর্জ্যগুলাও পরিশোধন বা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য একটা ব্যবস্থা রাখছিল। কুপির কথা তো বললামই। রাস্তাঘাটগুলো চওড়া প্রশস্ত রাস্তা ছিল, মানে এক কথায় অভূতপূর্ব। বুঝছেন, সিন্ধু সভ্যতার যে অবদান সেটা আমরা বর্তমান সময়ে ভোগ করি, কারণ আমাদের এই উপমহাদেশ তো ওর হাত ধরেই। ওর হাত ধরে না, আপনি আপনার জিনকে ভুলে যাবেন? জিনকে তো মনে রাখতে হবে। যেমন আমাদের এইসব অঞ্চলের মূল, আপনারা যতই এখন কারিনার ড্রেস পরেন আর পাখির ড্রেস পরেন আর প্রজাপতির ড্রেস পরেন বা বোরকা পরেন, আপনি কি লুঙ্গি শাড়িকে বলতে পারবেন? বাঙালি মানেই কিন্তু এটা, বাঙালি মানে লুঙ্গি শাড়ি পাঞ্জাবি এগুলো থাকতেই হবে। আমরা তো আমাদের প্রেক্ষাপট বলতে পারবো না। আমরা যতই আধুনিক জিন্স পরি আর প্যান্ট পরি আর যা ইচ্ছা তাই করি, কিন্তু আমাদের প্রেক্ষাপট আমরা কেউ বলতে পারবো না। ওই গ্রামের দিক গেলে আপনারা এখনো দেখবেন যে ওই বোরখার আগে একটা মশারি কাপড় দিয়ে আছে, দেখেন না? প্রাচীনতম একদম প্রত্যন্ত গ্রামে গেলে দেখতে পারবেন। তো ওটাই তো আমার মা খালা নাকি মামার বোন, কেউ একজন। তো এই জন্য নিজের প্রেক্ষাপট কখনো ভুলতে হয় না, কারণ আপনি যদি আপনার কালচার এবং সংস্কৃতি ধ্বংস করে দেন তাহলে আপনি মারা যাবেন। মারা যাবেন না? আমরা এখন দেখেন না কি কি খাই, নুডলস খাই, এটা খাই ওটা খাই, অনেক আধুনিক আধুনিক খাবার খাই, বার্গার খাই, খাই না? দিন শেষে কিন্তু ভাত আমাদের খাওয়াই লাগে, লাগে না? কারণ ওটা আমাদের ন্যাচারালিটি, আমাদের জিন। ওটা না খেলে আমরা পারবো না। পাকিস্তানের কি ভাত খায়? ওরা তো রুটি খায়। বাইরের দেশের অন্য গুলা ওরা রুটি ভাত সব একটু একটু করে খায়, সবজি বেশি খায়। নিয়ম কিন্তু তরকারি বেশি খাইতে হয়, জানেন তো না? সবচেয়ে বেশি খেতে হয় কখন? সকালবেলায়। তারপরে দুপুরে তার থেকে কম, রাত্রে আরো কম। এবং রাত্রে খাবারটা 8টার আগে খেলে অনেক ভালো। কিন্তু আমরা তো মানতে পারি না, সম্ভব না। কারণ মোবাইল আসছে না, রাত্রেবেলা তো মোবাইল দেখতে হয়, টিভি দেখতে হয়। আমরা তো অভ্যাসে পরিণত করে ফেলছি, কিন্তু আমাদের যে ন্যাচারাল সিস্টেম সেগুলো আমরা হারাই ফেলছি কোথায়? পশ্চিমা সংস্কৃতির কাছে, তাই কি না? তো ওদের সংস্কৃতি কিন্তু আমাদেরকে গ্রাস করে ফেলতেছে। তো এই জন্যই সিন্ধু সভ্যতার কথা বলতেছি, যেটা আমাদের সভ্যতা। এই সভ্যতা সম্পর্কে জানবেন, নিজের জিন সম্পর্কে জানা উচিত। জানবেন এবং তার প্রেক্ষাপটটা জানবেন এবং নগর পরিকল্পনাটা কেমন ছিল জানবেন। জেনে যা ছোট ছোট করে এভাবে পয়েন্ট লিখবেন যে ক্রয় প্রণালী, পানি নিষ্কাশন ব্যবস্থা, নিষ্কাশন ব্যবস্থা, তারপরে আলোকসজ্জা, এরকম 7-8টা পয়েন্ট আছে। 7-8টা পয়েন্ট, প্রতিটা যদি 2 লাইন করেও যদি আপনি লিখেন, 2 লাইন করেও যদি লিখেন, তাও তো মনে হয় 7 থেকে 8 মার্কের জন্য, 10 মার্কের জন্য হয়ে যায়, হয় না? তাহলে আমাদের অত বেশি পড়ার দরকার নাই তো। সিন্ধু সভ্যতার যে পয়েন্টগুলো আছে, এভাবে 7টা কি 8টা কি 9টা পয়েন্ট আছে। নগর পরিকল্পনা উপরে লিখবেন, নগর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, ভূমিকা তো লিখবেনই। লেখার পরে এই বিস্তারিত যখনই আসবেন এই 7 থেকে 8টা পয়েন্ট দিয়ে
লাস্টে উপসংহারের মধ্যে অবদান টবদান যা যা আছে সবকিছু দিয়ে প্রশ্নটা শেষ করে ফেলবেন, শেষ। 10-15 পেজ আপনার যে যে বই খুলে যে দেখবেন ওটা দেখার দরকার নাই। ওকে, আমি জীবনে দুইটা জিনিস অ্যাপ্লাই করে আসছি এই পর্যন্ত আমার লাইফে। আমি জীবনে উপসংহার কোনোদিন পড়ি নাই, আর ভূমিকা কোনোদিন পড়ি নাই। এটা আমি আমার মতো করে লিখতাম। হ্যাঁ, প্যারা করে লিখবেন, পয়েন্ট করেও লিখতে পারেন। তবে আমরা তো এখন আর ছোট না, আমরা বললাম না যে আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি। সাউন্ড চলে গেছে আবার। ভাইজান এখন শুনতে পাচ্ছেন? আস্তে 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 আস্তে। Thank you. তো আমি কি সিন্ধু আপনাদেরকে বোঝাতে পারলাম? খুব সিম্পল, কিন্তু পড়তে হবে, জানার জন্য পড়বেন। হ্যাঁ, মুখস্থর জন্য না, আমি আবারও বলতেছি, জানার জন্য পড়বেন। হুম, আমাদের এই যে ছবি আঁকার ব্যাপারগুলোও কিন্তু মুখস্থ বিদ্যা না, তাই না? প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, তপস্যা করতে হবে, তবে আপনি আর্টিস্ট হতে পারবেন। আর্টিস্ট হতে আপনি আর্কিটেক্ট হতে পারবেন। এ, মানে একজন আর্টিস্ট হওয়াটা একটু কঠিন, তপস্যা করতে হয়, কিন্তু মন থেকে যখন করতে পারবেন না তখন এটা খুব ভালো লাগবে। যেমন মা খালারা দেখেন না, 1 মাস ধরে কাঁথা সেলাই করে, ধৈর্য কিন্তু হারায় না। কিন্তু আপনি কিন্তু এই বয়সে পারবেন না। আপনি চাবেন যে আমি 10 দিনে শেষ করে ফেলবো, তাই কি না? কিন্তু ওরা 1 মাসই করবে, প্রয়োজনে 2 মাস করবে, তা আপনার থেকে বেটার করবে। কারণ কি? কারণ ধৈর্য, ধৈর্য। এবং আমাদের বাঙালিদের একটা জিনিসেরই অভাব, সেটা হচ্ছে ধৈর্য নাই, আমাদের কারোর ধৈর্য নাই। আমরা সবাই শর্ট টাইমে চিন্তা করি যে শর্ট টাইমের মধ্যে কোথায় কোনো ফাঁকতালে চাকরি ঢোকা যায় কিনা। আমরা তো সেই উদ্দেশ্যে আসছি, তাই না? আমাদের এটা লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। কিন্তু এসে আমরা সিস্টেমটাকে চেঞ্জ করব। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য আছে, কিন্তু উদ্দেশ্যের পিছে আমরা দৌড়াবো না। উদ্দেশ্য যাতে আমাদের পিছে আসে সেই চিন্তাটা এখানে করতে হবে। অনেকে ভাবতেছেন যে পরীক্ষার আগে 2-4 দিন ক্লাস করে চলে যাব। যেতে পারেন, কোনো সমস্যা নাই। পরীক্ষাতে আপনারা কিন্তু ফেল করবেন না, জানেন কি? আপনারা কিন্তু পরীক্ষাতে ফেল করবেন না, কোনো না কোনো ভাবে দেখবেন পাশ করে যাবেন। যতটুকু পড়বেন না পড়বেন আশেপাশে মিলে দেখবেন, সব মিলে দেখবেন পাশ করে যাবেন। কিন্তু মূল জায়গায় কিন্তু গিয়ে ধরা খাবেন। কোথায়? নিবন্ধন, তাই না? মূল জায়গায় গিয়ে ধরা খাবেন, সেটা হচ্ছে নিবন্ধন। তার মানে এই যে ধরেন যে আমরা আসছি, দেখি এখানে একটা চেষ্টা করে দেখি, চাকরি তো দরকার, চাকরি তো কোথাও পাচ্ছি না। এটা কিন্তু স্বাভাবিক ভাই, আমি বাস্তব কথা বলতেছি। চাকরি তো পাচ্ছি না, এখানে আসি দেখি এখানে কোনো কিছু হয় কিনা। এবং এটাও সত্য, 30-35 হাজার শিক্ষক লাগবে। কারণ কি জানেন, আমাদের চারুকলার যারা আমরা স্টুডেন্ট, আমরা কিন্তু চারুকলা থেকে বেরিয়ে প্রাইমারি স্কুলে কিন্তু আমরা কখনো ঢুকি না। আমরা বেসরকারি হাই স্কুলেও ঢুকি না, খুব কম। যে সংখ্যাটা হচ্ছে 10% দেখবেন যে বেসরকারি স্কুলে ঢুকতেছে। আর বাদ বাকি গুলা আমাদের ম্যাক্সিমাম, আমাদের অর্ধেকের বেশি আমরা হচ্ছে টিভি চ্যানেল, বিভিন্ন টিভি চ্যানেল আর অ্যাড ফার্ম, বিভিন্ন যে ফার্মগুলো আছে আমরা সেখানে যাই। তারপরে ডিজাইন ফার্মগুলোতে যাই। তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ে যে সরকারি আর্টিস্ট নেয় পিসিটিসির মাধ্যমে, সেখানে যাই। তারপরে আমাদের অপশন থেকে স্কুল, বুঝছেন? এই জন্য এই জায়গাগুলো তো, মানুষের তো প্রচুর স্কুল, এতগুলো স্কুলে আপনি আর্টিস্ট কোথায় পাবেন? আর আমাদের আর্টিস্টকে ধরেন আপনি 10,000-15,000 টাকা বেতন দিবেন স্কুলের জন্য, আর্টিস্ট কেউ যাবে না। 20,000 টাকা দেবেন, তাও যাবে না। এখন দেখা যাচ্ছে অনেকেই আছে যে আমি আমার এলাকা ছেড়ে যাব না, আমি এখানে কোনো রকম একটা কর্ম হলেই হবে। সেক্ষেত্রে যে বললাম সংখ্যাটা 10%, ও তারা শুধুমাত্র থাকে, তাছাড়া কেউ যায় না। কারণ আমাদের আপনি ঢাকাতে যদি একটা বেসরকারি স্কুলে ঢুকেন, আপনার বেতন হবে সর্বোচ্চ 70,000 থেকে 80,000। স্টার্টিং আপনার 25,000 শুরু হবে, ইংলিশ মিডিয়াম হোক বা যে কোনো হোক। সেখান থেকে আপনি বাড়তে বাড়তে এখন যে আমার ব্যাচে যারা আছে, যারা 3-4 বছর থেকে করতেছে, তাদের প্রতিটা স্কুলের বেতন হচ্ছে 70, 75, 80, 1 লাখ পর্যন্ত স্কুলের বেতন। যারা টিভি চ্যানেলগুলো আছে তাদের 1 লাখের উপরে। যারা বিভিন্ন যে সিরামিক্স ইন্ডাস্ট্রি বলেন, বা এই যে যতগুলো মোড়ক, খাবারের মোড়ক টোড়ক, এগুলো সব তো আমরা তৈরি করি। এই যে হুইল পাউডার, ঘড়ি টড়ি, পাউডার টাউডার দেখেন না, এগুলো সব কিন্তু আমাদের তৈরি। আমারই কোনো বন্ধু বান্ধব এখন তৈরি করতেছে হুইলের সব টিকালাগুলো, আমার বন্ধু বান্ধব আমাদের ব্যাচগুলো করতেছে আমরা। বিলাস অ্যাড। তো আমাদের হয়েছে কি যে এই যে ফান্ড গুলাতে যায়, ফান্ড গুলাতে বেতন আরো বেশি, 1.5 লাখ 2 লাখ করে পার হয়ে যায়। আর আপনি দেখা যাচ্ছে যে চারুকলাটা শিখলেন, সাথে একটু কম্পিউটার শিখলেন, আপনার চাকরি আগে হবে। অন্য যে কম্পিউটার জানে, যে বস যদিও হয়, তাও ওর চাকরি হবে না, আপনার হবে আগে।
চারুকলা হচ্ছে এখানে সার্থকতা। আমাদের চাকরির কিন্তু কোনো অভাব থাকে না, আপনি কি জানেন সেটা? আমাদের চারুকলার যারা স্টুডেন্ট তাদের চাকরির কোনোদিন কোনো অভাব থাকে না। আমাদের চারুকলার স্টুডেন্ট কেউ কোনোদিন বসে থাকে না, কারণ অ্যাভেলেবল জায়গা। আমি যেমন চাকরি কিন্তু করি না যে আপনাদের এইখানেই শুধু চাকরিটা করি, আমি তো ফ্রিল্যান্সিং করি। ব্যবসা করতে হচ্ছে, এখন করতেছি ব্যবসা, কিন্তু আমি ফ্রিল্যান্সিং করি। সেটা কম্পিউটার না, কিন্তু হাতের কাজ, ছবি আঁকা কাজ। এই যে এখানে সুকরঞ্জন সমাদদার দেখছেন তো না? এই যে ওই জায়গাটার নাম কি বলে, হ্যাঁ, হরিশপুর। ওখানে যাকে ভাস্কর্য ছিল, ভাস্কর্য তো না, মুরাল ছিল টাইলসের। এটা কিন্তু আমার স্টুডেন্টদের করা, আমার ছাত্র যারা তারা করছে। আমাদের আমাদের ব্যাচের 5-6 ব্যাচ জুনিয়র তারা করছে। আর এটার দায়িত্ব ছিল আপনাদের এই নাটোরের এক স্যার, আমিরুল ইসলাম। উনি দায়িত্ব নিয়ে ওই জুনিয়র ছাত্রদেরকে দিয়ে করানো হয়েছে। এটা খুবই জুনিয়ররা, ওরা মিলে করছে। এটার বাজেটে মনে করবেন 15 থেকে 20 লাখ টাকা। এরকম বাংলাদেশে 80% কাজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে করে থাকি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সে আপনি লালসা সেতু যান, যমুনার দিকে যান, আর যেখানেই যান, যত টাইলসের কাজটা দেখবেন সব মনে করবেন আমাদের কাজ। বা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কিছুদিন আগে করে আসলাম, গত ব্যাচটা জানতো। ওখানে 5 দিন কাজ করছি, 2.5 লাখ টাকা নিছি। আমি নিছি 1 লাখ টাকা, আমি শুধু বসেছিলাম, কিচ্ছু করিনি। আর বাদ বাকি যার টাকা বাঁচছে ওগুলো খরচ টরচ আমার যারা ছোট ভাইটাই যারা ছিল আর্টিস্ট আর অন্যান্য গুলা, ওদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের শুধু এটা কাজ না, আমাদের শাড়ি কাপড়ের কাজ আছে। আপনি চাইলেই অনলাইনে কাজ করতে পারবেন, আপনি চাইলেই একটা আর্ট স্কুল খুলে দিতে পারবেন, আপনি চাইলে আর বিভিন্ন রকম কাজ আছে, ক্রাফটের কাজগুলো যেগুলো আছে, এই যে শোপিস যেগুলো আছে সেগুলো আপনার হাতের কাজ করে বিক্রি করেন, আপনার টাকা বিক্রি হবে, হবে না? সাহস এবং উদ্যমতা, এগুলো যদি আমাদের মধ্যে না থাকে আপনি আগাইতে পারবেন না। আপনার সাহস থাকতে হবে, চারুকলার প্রতি ভালোবাসা থাকতে হবে, আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এই চারুকলা থেকে। যেটা অন্যান্য সাবজেক্টে গিয়ে দেখেন, আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার সাথে একটা পোস্টের জন্য দেখবেন 1 থেকে 150 জন হয়ে গেছে, হয়নি? আমাদের চাকরির জন্য মানে 10 থেকে 12 জন বা সর্বোচ্চ 18 জনই ধরলাম, তারপরেও আরো অন্য অপশন থাকে। তো এই জন্য ধরেন স্কুলগুলোতে 30-35 হাজার ফাঁকা থাকবে, তা আপনারা স্যার কে যাবে? যাওয়ার জায়গা আছে? তো ওই জায়গাগুলা তারাই পাবে যারা নিবন্ধনে ভালো করবে বা এখন থেকে একটু আগ্রহের সহিত এই একটা বছর তো না, 6 মাস আছে, 6টা মাস যদি আপনারা ভালো করে না করতে পারেন তাহলে তো টোটাল সবকিছু লস। লস না? লস। গত ব্যাচ, তার আগের ব্যাচ, তারা আমার কাছে বেশ কিছু মহিলা, 8-10 জন ম্যাডাম আছে, তারা হাতের কাজ শিখে এখন স্বাবলম্বী। এখন আমার সাথে রেগুলার যোগাযোগ হয়। তারা এই যে মেয়েদের জামা, বাচ্চাদের জামা, শাড়ি, পাঞ্জাবি, এগুলো কয়েকজন আছে যারা বলতেছে যে স্যার আমি পাশাপাশি কিছু করতে চাই। তো এখন তারা স্বাবলম্বী হয়ে গেছে, আর্ট স্কুল দিছে 2-3 জন। এটা আমি পার্সোনাল ভাবে শেখাই, বা আপনারা এখানে চাইলে শিখতে পারবেন, সমস্যা নেই। অবশ্যই মাস্ট বি শেখাবো। কিন্তু ওই যে বললাম না, যে ধরেন ওষুধের মতো গুলিয়ে খাওয়া যাবে না। হ্যাঁ, আস্তে শেখেন, কিন্তু পারফেক্ট শিখতে হবে। তারপরে এই যে ছেলেদের জন্য আপনারা যে ফ্রিল্যান্সিং করতে যান, ফ্রিল্যান্সিং এর জন্য আপনারা তো জানেনই বোধহয় যে চারুকলা যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি যদি গ্রাফিক্সটা একটু শিখে নেন, আপনি সবার আগে চাকরি পাবেন। বুঝছেন? চাকরি নিয়ে চারুকলাতে এসে টেনশন করা যাবে না। বললাম না, চাকরির পথ আমি দেখাবো, কিন্তু আপনাদেরকে সেই ফিডব্যাকটা আমাকে দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে হেল্প করবো। ওকে? আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, আমিও ছিলাম, কিন্তু আমি পার্মানেন্ট হতে পারিনি। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ছিলাম পার্মানেন্ট, আমি ওয়াইফ দুজনেই ছিলাম, কিন্তু আমরা পার্মানেন্ট হতে পারিনি। যাক, এটা একটা দুঃখ আছে। তো ধরেন যে আপনারা, এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনাদের উৎসাহগুলো আমি বাড়াচ্ছি, আপনাদের জানার জায়গাগুলো বাড়াচ্ছি। আপনারা হতাশ হবেন না, হ্যাঁ, হতাশ হবে না। জীবনে কোনো না কোনো কিছু হবেই। সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করে না, জানেন তো, কাউকে বসায় রাখে না। আপনাদের যদি শ্রম থাকে তাহলে সৃষ্টিকর্তা আপনি নিরাশ করবেন না, কিন্তু শ্রম যদি না দিয়ে বলেন যে জীবনে কি হলো, সৃষ্টিকর্তা আমাকে কিছুই দিল না, তাহলে কিছুই হবে না। সৃষ্টিকর্তা সবই দিয়ে দিচ্ছে প্রকৃতিতে, কিন্তু আমাদেরকে তো সেগুলো তো ধরতে হবে, নিতে হবে। এই নিয়েটার জন্য আমাদেরকে একটু কি করতে হবে, শ্রমটা দিতে হবে। ওকে? আচ্ছা, এবার আসি, পড়াতে আসি। মৌর্য যুগ। মৌর্য যুগ। মৌর্য যুগ হচ্ছে, এটাও ভারতীয় উপমহাদেশের একটা বিখ্যাত একটা সময়, যে সময়ে সম্রাট অশোক, তাই না, চন্দ্রগুপ্ত মৌর্যর ছেলে সম্রাট অশোক। বিরাজ কয়টা বাজে? ব্রেক দিব? ব্রেক দিয়ে বাদ বাকিগুলো শেষ করি, তাই তো? তাহলে মনে হয়ে যাবে, ভালো হবে। আচ্ছা ভাইজান, একটানা আমরা এত না পড়ি, আমরা ছোট্ট একটা ব্রেক দিই, আমরা একটু চা পানের বিরতি নেই।
আপনারা ততক্ষণ একটু ফ্রি থাকেন, 5 মিনিট একটা ব্রেক দিয়ে আমরা বাদ বাকি যে